These 1,000 tickets are going to be split into batches of 150 tickets for each of the 5 group stage matches and 2 knockout round matches in New York, New Jersey, and tickets will cost only $50. الله أكبر. السلام عليكم ورحمة الله. حول ولا قوة إلا بالله. الله يرحمهم ويجعل مثواهم الجنة والفردوس الأعلى إن شاء الله مع الشهداء والصديقين بإذن الله. الله يرحمهم ويحسن إليهم. شهداء بإذن الله. شهداء شهداء شهداء. হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে মাত্র $50 বিশ্বকাপ ফুটবলের টিকিট, কারা পাবেন এই সুযোগ এবং মেয়র আমদানির ঘোষণা, এই বিষয়টি আজকে আলোচনা করব। সিনেটে ভোটের পর এবার হাউস ভোটেও ইরান যুদ্ধ বন্ধের পক্ষে প্রস্তাব পাস। যুদ্ধ নিয়ে এখন কি করবেন ট্রাম্প? সান্তিয়াগোতে মসজিদে আক্রমণের পরিপ্রেক্ষিতে নিউ ইয়র্কের মসজিদসমূহের নিরাপত্তা নিয়ে কী ভাবছে কমিউনিটি এবং কেমন চলছে হোম কেয়ার, লেটেস্ট আপডেট। এছাড়া আজকে সান্তিয়াগোতে যারা মারা গিয়েছিলেন যে 3 জন, তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এই জানাজা বিষয়ে আমরা জানার চেষ্টা করব। এই হচ্ছে আজকের বিষয়। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন ডক্টর আবু নাসার, জনাব প্রফেসর গুলাম মাতবর, জনাব আজিজ ভুইয়া, আমিন মেহেদি এবং ইব্রাহিম চৌধুরী খুকন ও সৈয়দ আলামিন রাসেল, এবং আমাদের সাথে আছেন সাংবাদিক আরিফুর রহমান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, শুরু করছি আপনার কাছ থেকে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কোনোভাবেই দেশের বাইরে পাঠানো যাবে না, অর্থাৎ ইরানের বাইরে পাঠানো যাবে না, এমনই একটি নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনার প্রধান শর্ত যেটি যুক্তরাষ্ট্র দিয়েছে সেটি সরাসরি প্রত্যাখ্যান করলো ইরান। এবং ইরান মোটামুটি যুক্তরাষ্ট্রের সাথে আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এমনটিও ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। আজকে ইরানের শীর্ষস্থানের 2টি সূত্রের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার রয়টার্স এই তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতার এই কড়া অবস্থানের কারণে শান্তি আলোচনা এবং যুদ্ধ অবসানের প্রক্রিয়া আরো জটিল হয়ে উঠতে পারে। তার কারণ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এবং ইসরায়েলেরও দাবি অনেকটা, যে ইরানের যে পারমাণবিক যে ইউরেনিয়াম রয়েছে, সমৃদ্ধ ইউরেনিয়াম, যেগুলো পারমাণবিক বোমা অস্ত্র নির্মাণের ক্ষেত্রে সহযোগী হয়ে উঠতে পারে, সেগুলো ইরান থেকে সরিয়ে নিতে হবে। এবং আপনারা জানেন, দিন কয়েক আগে আমি জানিয়েছিলাম যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন প্রস্তাব দিয়েছেন সেগুলো রাশিয়ায় রেখে দেওয়ার জন্য। কিন্তু আজকে ইরানের সর্বোচ্চ নেতার এই ঘোষণার পর ইরান কোনোভাবেই তাদের দেশের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশে নিতে দেবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আর এর আগে এই বিষয়ে সাফ জানিয়েছিলেন যে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সম্পূর্ণ অপসারণ, মিত্র বা প্রক্সি সশস্ত্র গোষ্ঠীর প্রতি তেহরানের সমর্থন বন্ধ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত ইরানের সাথে যুদ্ধ শেষ হবে। এটি বেঞ্জামিন নেতানিয়াহুর মন্তব্য। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এই পরের যে দাবিগুলো করেছেন, সশস্ত্র গোষ্ঠীগুলির প্রতি তেহরানের সমর্থন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ধ্বংস, এগুলো কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের দাবিতে নেই। এগুলি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবিতে রয়েছে। দীর্ঘ অপেক্ষার পর আসছে ট্রাম্প মোবাইল। প্রায় 1 বছর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবার ট্রাম্প মোবাইল বাজারে আনার ঘোষণা দেয়। গত বছর জুনে ট্রাম্পের ছেলেদের মাধ্যমে পরিচালিত ট্রাম্প অর্গানাইজেশন জানায় আগস্ট থেকে বাজারে আসবে এই ফোনটি। আগ্রহীদের কাছ থেকে $100 করে জামানত রাখে প্রতিষ্ঠানটি। তার মাঝে প্রায় 1 বছর চলে গেলেও ট্রাম্প ফোনের বিষয়ে নতুন কোনো তথ্য জানা যায়নি। তবে সর্বশেষ যেটি জানা গেছে, এটি একটি অ্যান্ড্রয়েড নির্ভর ফোন হবে এবং অপেক্ষার অবসান হচ্ছে। এবং একটি ওয়েবসাইটে জানানো হয়েছে যে চলতি সপ্তাহে গ্রাহকের হাতে পৌঁছাবে এই স্বর্ণখচিত ফোন।
এবং এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম CNN। ট্রাম্প ফোনের দাম আপাতত $499। এর আনুষ্ঠানিক নাম হচ্ছে ট্রাম্প মোবাইল T1 এবং এটি অ্যান্ড্রয়েড দ্বারা পরিচালিত হবে এবং এটি মূলত অনেকটা চীনে নির্মিত টি মোবাইল রেবেল 7 প্রো 5G GSM ফোনের মতোই হবে। ওয়ালমার্টে এই ফোনটি $200 বিক্রি হয় মাত্র। প্রেসিডেন্ট ট্রাম্প সেটি $499 বিক্রি করতে চাচ্ছেন। যাই হোক, যারা $100 জমানত রেখে প্রি অর্ডার করেছেন তারা সবাই ফোনটি নাও পেতে পারেন। শর্ত মতে ডলার জমানত রাখা মানে এই নয় যে ইউজার ফোনটি পাবেন, এটি একটি বিশেষ শর্তের আওতায় পাওয়া সুযোগ। যা কি হচ্ছে সর্বশেষ ট্রাম্প মোবাইল ফোনের ব্যাপারে। প্রেসিডেন্টের ভাষ্য মতে সিআইএ এর কর্মীরা এই মুহূর্তে, প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষ্য মতে সিআইএ এর কর্মীরা এই মুহূর্তে কিউবায় অবস্থান করছেন এবং তারা কিউবাকে মুক্ত করার কাজ শুরু করেছেন। এই প্রথম কিউবার ব্যাপারে এমন শক্ত অবস্থানের কথা জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প। আগামী কয়েকদিনের মধ্যে কিউবার যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিষয়টি আরো পরিষ্কার হয়ে উঠবে ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যের পর। ট্রাম্প প্রশাসন আরো 82 জন নতুন ইমিগ্রেশন বিচারক নিয়োগের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন এবং এই বিচারক নিয়োগের লক্ষ্য হলো ডিপোর্টেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা এবং ইমিগ্রেশন আদালতগুলোতে জমে থাকা মামলার বিশাল জট কমিয়ে আনা। ফেডারেল তথ্য উপাত্ত এবং মূলধারা সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অভিবাসন আদালত ব্যবস্থা অর্থাৎ ইমিগ্রেশন আদালত ব্যবস্থায় বর্তমানে লক্ষ লক্ষ মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে এবং কোনো কোনো এখতিয়ারভুক্ত এলাকার মামলার শুনানির জন্য অপেক্ষার সময়কাল বছরের পর বছর ধরে দীর্ঘায়িত হচ্ছে। কেউ কেউ 15 থেকে 20 বছর পর্যন্ত অপেক্ষা করছেন এই মামলার কারণে। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন যে এই সম্প্রসারণ উদ্যোগটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ডিপোর্টেশনের হার বৃদ্ধি এবং ইমিগ্রেশন আইনকে আরো কঠোরভাবে প্রয়োগ করার লক্ষ্যে গৃহীত একটি বৃহত্তর প্রচেষ্টারই অংশ হচ্ছে এই 82 জন নতুন ইমিগ্রেশন বিচারক নিয়োগ দেওয়া এবং তারা সবাই ডিপার্টমেন্ট অফ জাস্টিসের অধীনে কাজ করবেন, যদিও তারা বিচারক। মিনেসোটায় $25 মিলিয়ন ফিডিং আওয়ার ফিউচার জালিয়াতি চক্রের দণ্ডপ্রাপ্ত এই চক্রের মূল হোতা এমি বককে আজ 40 বছরেরও বেশি সময় কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারক বককে 500 মাসের কারাদণ্ড প্রদান করেছেন এই জালিয়াতির অভিযোগে এবং ফেডারেল সরকারকে প্রায় $24.30 কোটি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক বাক। নিউ ইয়র্ক সিটিতে গতকাল বছরের প্রথম তীব্র আকস্মিক বন্যার ঘটনায় রাস্তাঘাট উপচে পড়ার বিষয়টি বৃষ্টির পানিতে পথচারীদের হাঁটু পর্যন্ত তলিয়ে গিয়েছিল। ম্যানহাটন থেকে শুরু করে কুইন্স এবং ব্রুকলিন পর্যন্ত ধারণ করা অসংখ্য ভিডিওতে নিউ ইয়র্ক সিটি রাস্তাঘাট ও সাবওয়েগুলোর ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে, ট্রেন চলাচল দীর্ঘ বিলম্ব ঘটে এবং তা স্থগিত করা হয় কিছু কিছু লাইনের ক্ষেত্রে। এমনকি একটি ভিডিওতে দেখাও গেছে যে এমটিএ বাস থেকে নামার পরপরই একজন মহিলা পানির তোড়ে ভেসেও যাচ্ছেন। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের মতে ঝড়ের সময় কুইন্সের কোনো কোনো অংশে গড়ে 2.2 ইঞ্চিরও বেশি বৃষ্টিপাত হয়েছে এবং ব্রুকলিনে হয়েছে 2 ইঞ্চি সামান্য কম গড়ে। এলাকার বাসিন্দারা নর্দমার মুখগুলো পরিষ্কার করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, ভিডিওতে দেখা গেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ নেলসন জানান যে ওই দুটি বড়ের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের বেশিরভাগই 20 থেকে 50 মিনিটের মধ্যে ঝরে পড়েছিল আর ঠিক এই কারণেই সেখানে এত তীব্র মাত্রায় পানি জমে গিয়েছিল। তিনি আরো বলেন 1 ঘন্টারও কম সময়ের মধ্যে ঘটে যাওয়া এই ধরনের তীব্র বৃষ্টিপাত, যেগুলিকে ফ্লাশ ফ্লাডিং বলা হয়, মধ্যে ঘটনাগুলিকে গ্রাউন্ড ট্রুথ এবং বাস্তব জগতের প্রভাবের সাথে দ্রুততার সাথে মিলিয়ে দেখাটা বেশ চ্যালেঞ্জিং। বিশেষ করে ঘটনাটি শেষ হয়ে যাওয়ার আগেই সেটিকে হঠাৎ বন্যার সতর্কতাতে উন্নীত করা হয়েছিল। তবে যে কারণে এটি হচ্ছে সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন ড্রেনেজ সিস্টেমগুলো এতটাই পুরনো যেগুলি গড়ে 1.75 ইঞ্চির বেশি বৃষ্টিপাত সামাল দিতে পারে না, কিন্তু বৃষ্টি হয়েছে গড়ে 2.2 ইঞ্চি বেশি, শুধু ব্রুকলিনে 2 ইঞ্চি সামান্য কম। অতএব এই বড়গুলোতে এই পাইপলাইনের পক্ষে, যে ড্রেনেজ পাইপগুলো আছে, এগুলির পক্ষে পানির এই জোয়ার এই তীব্রতা সামাল দেওয়া সম্ভব হয়নি বলে পানিগুলো রাস্তায় চলে আসে এবং এর ফলে এই অচল অবস্থার সৃষ্টি হয়। এই প্রাচীন অবকাঠামো এমন ভাবে নকশা করা হয়েছিল যাতে
ঘন্টায় 1.75 ইঞ্চি বৃষ্টিপাত সামলাতে পারে, কিন্তু তার চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হওয়াতেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। নিউ ইয়র্ক সিটির পরিবেশ এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টের আরেক কমিশনার আগরওয়ালা বলেন, বাস্তবতা হলো আমি নিশ্চিত যে এত অল্প সময়ের ব্যবধানে এত বিপুল পরিমাণ পানি সামলানো উপযোগী করা যে ড্রেনেজ সিস্টেম বা সুয়ারেজ লাইনগুলো নকশা করা আদৌ সম্ভব কিনা সেটাও তিনি বলেছেন, যে এত বেশি পানি হঠাৎ করে এসে গেলে সেগুলোকে সামাল দেওয়ার মতো অবকাঠামো তৈরি করাও প্রশ্নবিদ্ধ হয়ে দেখা দিয়েছে এই মুহূর্তে। যাই হোক, এই সমস্যাটি দূর হবে না এবং আবহাওয়া খারাপ হলে সমস্যাটি আরো ব্যাপক হতে পারে। অফিস অফ ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল জাস্টিস এবং ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং উভয় সংস্থাই এই নিয়ে পরিকল্পনা করছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে 2050-এর দশকের মধ্যে নিউ ইয়র্ক সিটিতে মাসিক জোয়ারজনিত এই ধরনের ফ্ল্যাশ ফ্লাড যেটাকে বলা হয় বন্যা ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। নিউ ইয়র্ক সিটি প্ল্যানিং এ 2016 সালের প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছিল যে 2050-এর দশকের মধ্যে বন্যা প্রবণ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষের সংখ্যা দ্বিগুণেরও বেশি হতে পারে এবং পরিবেশ নেচার যে একটা ব্যাপক প্রভাব সৃষ্টি করছে সেটি গতকালকে এই ক্লাইমেট চেঞ্জের যে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যানেলের যে ধারণা করেছিল নিউ ইয়র্ক সিটির 2050 সালের পরে এই ধরনের অবস্থা সৃষ্টি হতে পারে, কিন্তু সেটি 2026 সালেই দেখা গেল। যাই হোক, 2021 সালের মধ্যে তা বেড়ে 15 থেকে 75 ইঞ্চি 30 ইঞ্চি বৃদ্ধি পাবে, সমুদ্রের উচ্চতা 8 থেকে 30 ইঞ্চি বৃদ্ধি পাবে এবং আবহাওয়াবিদদের মতে জলবায়ু পরিবর্তন নিয়ে যারা কাজ করছেন তাদের মতে 2021 সালের মধ্যে এই সমুদ্র পৃষ্ঠের বেড়ে 15 থেকে 75 ইঞ্চি পর্যন্ত পৌঁছতে পারে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন শহরের 5টি বড় জুড়েই শ্রেণীকক্ষের ক্লাসরুমের সাইজ ছোট করা এবং শিক্ষার মান উন্নয়নের প্রচেষ্টার অংশ হিসেবে তিনি নিউ ইয়র্ক সিটির সরকারি স্কুল ব্যবস্থাপনা আরো $122 মিলিয়ন বিনিয়োগ এবং আরো 1000 শিক্ষক নিয়োগের পরিকল্পনা করছেন। তিনি সেটি জানিয়েছেন আজ। কর্মকর্তারা আরো জানিয়েছেন যে এই পরিকল্পনা স্কুলগুলোতে নিউ ইয়র্কের আসন্ন শ্রেণীকক্ষের আকার সংক্রান্ত বাধ্যতামূলক বিধিমালা মেনে চলতে সহায়তা করবে এবং পাশাপাশি এটি ভবিষ্যতে শিক্ষাবিদদের এই পেশায় প্রবেশের জন্য নতুন পথ উন্মুক্ত করবে। এই প্রস্তাবটি ইতিমধ্যে সমগ্র নিউ ইয়র্ক সিটি জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং বিশেষ করে এমন এক সময় যখন অভিভাবক ও শিক্ষকরা শ্রেণীকক্ষের জন্য আরো বেশি সহায়তা ও সম্পদের দাবিতে ক্রমাগত সোচ্চার হয়ে উঠছেন। এবার আসি বিশ্বকাপ ফুটবলের কথা। আপনারা জানেন জুন মাস শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল এবং আজ মেয়র মামদানি ঘোষণা দিয়েছেন যে 1000 ভাগ্যবান নিউ ইয়র্ক সিটি বাসিন্দাদের জন্য লটারির মাধ্যমে $50 মূল্যে বিশ্বকাপের টিকিট প্রদান করা হবে। শুধু টিকিট নয়, যারা লটারিতে টিকিটের বিজয়ী হবেন তারা একই সাথে ফ্রি বাস টিকিট পাবেন মিডল্যান্ডস স্টেডিয়ামে যাওয়ার জন্য। সেখানে 7টি খেলা দেখতে পারবেন, তবে ফাইনাল খেলার জন্য দেখার কোনো লটারি হচ্ছে না। এই লটারি গুলো হচ্ছে 5টি জোনাল ম্যাচ আর 2টি পরবর্তী রাউন্ডের ম্যাচ। 7টি ম্যাচ দেখতে পাবেন। 1000 বাসিন্দা নিউ ইয়র্ক সিটি, তাদের বাসিন্দা এটি প্রমাণ করতে হবে এবং আগামী 25শে মে থেকে লটারি চালু হবে। আমি আশা করছি 24 তারিখের আগেই আপনাদের আরো বিস্তারিত তথ্য এই বিষয়ে জানাতে পারবো, তবে এটি লটারির মাধ্যমে দেওয়া হবে এবং 1000 নিউ ইয়র্ক সিটির বাসিন্দা এই সুযোগটি পাবেন যে বিনা $50 মূল্যে বিশ্বকাপ ফুটবলের খেলা দেখা এবং সেই সাথে মেডোল্যান্ডস যাওয়ার ম্যানহাটনের গ্র্যান্ড পোর্ট অথরিটি থেকে মেডোল্যান্ডস যাওয়ার জন্য যে টিকিট, বাসের টিকিটও সেটিও তারা বিনামূল্যে পাবেন। অর্থাৎ $50 খেলা দেখার সুযোগ পাচ্ছেন, পুরো খেলা দেখার এই সুযোগ তারা পাবেন। 25শে মে থেকে লটারি শুরু করা হবে। নিউ ইয়র্ক সিটির সাবওয়ে 7 নম্বর ট্রেন যারা ব্যবহার করেন তাদের জন্য একটি সতর্কবার্তা রয়েছে। 22শে মে রাত 11:30 থেকে 25শে মে সকাল 3:30 পর্যন্ত ট্রেন সার্ভিসে বড় পরিবর্তন হবে। অর্থাৎ সেই ট্রেন গুলো ফ্লাশিং থেকে চালু হয়ে জ্যাকসন হাইট পর্যন্ত আসবে। সেগুলি জ্যাকসন হাইট থেকে 74 স্ট্রিট ব্রডওয়ে এবং 34 স্ট্রিট হাডসন ইয়ার্ড পর্যন্ত যাবে না। সেই সময়টুকুতে যাত্রীদের যেখানে যেতে হবে এই রুটে সেখানে যেতে সাহায্য করার জন্য বিনামূল্যে শাটল বাসের ব্যবস্থা করবে এমটিএ কর্তৃপক্ষ। তবে যারা এই রুটটি ব্যবহার করবেন তারা অতিরিক্ত সময় যেন তাদের যাত্রার জন্য সংরক্ষণ করেন। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংকস নাজমুল হাসান। সো বিশ্বকাপ ফুটবল $50, আমাদের বাঙালিরা বলে টাকা, ডলারকে টাকা বলে। সো $50 দেখতে পারবে, রাইট? $50 দেখতে পারবেন এবং না $50 দেখতে পারবেন এবং শুধু তাই নয়, যারা টিকিট জিতবেন তারা যদি
গ্র্যান্ড ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনাল থেকে মিডল্যান্ডস যাওয়ার জন্য যে বাসের ব্যবস্থা করছে সিটি স্বল্প মূল্যে, সেই বাসে ফ্রি টিকিট পাবেন। ওকে স্যার, টিকিটটা তো দেওয়া হবে বাসের মধ্যে উঠার সময়, এর আগে তো দিবে না তারা? না, সেই কথাটা এখনো তারা বলেনি। আজকে আরিফ, এইরকম কোনো নিউজ কি হয়েছে যে বাসের টিকিট উঠার সময় টিকিট দেওয়া হবে? আপনার কথা শুনতে পাচ্ছি না ভাই। জি, আমি 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 কথা বলছি, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমি একটু কয়েকটি গণমাধ্যম থেকে যতটুকু জেনেছি এবং মেয়র মামদানি ব্রিফিং এ যেটা এসেছে, যে লটারিতে যারা ভাগ্যবান ব্যক্তি হবেন তাৎক্ষণিকভাবে তাদেরকে টিকিট দেয়া হবে না। অর্থাৎ যে যখন তারা মেট লাইফে যাবার জন্য বাসে উঠবেন তখনই মূলত তাদের টিকিটটি দেওয়া হবে। এই ধরনের ব্যবস্থা গ্রহণ করার কারণ আমি যতটুকু মানে স্টাডি করে দেখেছি, যেন টিকিট কালোবাজারি না হয়, সেক্ষেত্রে ব্যবস্থাটি গ্রহণ করা হবে। এবং 50,000 প্রতিদিন 50,000-এর বেশি অনলাইনে আবেদন করা যাবে না। তো এখানে 1,000 টিকিটের বিপরীতে বাঙালি যারা আছেন, যারা টিকিট দেখতে আগ্রহী, তারা কতটুকু সৌভাগ্যবান হবেন, টিকিট পাবেন কিনা সেটাও কিন্তু ভাই, লটারি ইজ লটারি, কার ভাগ্যে উঠবে কার ভাগ্যে না এটা তো কেউ বলতে পারবে না। যে হয়তো কিছুই, যে হয়তো বিলিয়নার সেও পেয়ে যেতে পারে, আর যার হয়তো কিছু নেই সেও পেতে পারে। সো দ্যাটস হোয়াট ইট ইজ। সো আচ্ছা, আরেকটা জিনিস আমার কাছে মনে হয় এবার ইন্টারেস্টিং হবে। আমরা তো গত ওয়ার্ল্ড কাপের সময় মনে আছে মধ্যরাতে ভোর রাতে জেগে আমাদের খেলা দেখতে হয়েছে। এবার কি এরকম তো কিছু হবে না? এবার যেহেতু এই জোনের মধ্যে, সুতরাং আমাদের টাইমিংটা বোধহয় খুব সুইটেবল হবে, রাইট? হ্যাঁ, এটা খুব স্বাভাবিকভাবে। না, আমি নাজমুল হাসানকে জিজ্ঞেস করছিলাম, উনি খেলার খুব এক্সপার্ট কিন্তু। না, আমাদের যে খেলাগুলো ডে লাইট টাইমের মধ্যে হবে, তবে যতটুকু আমি জেনেছি 2-1টি খেলা ফ্লাড লাইটে হতে পারে, সেই ব্যাপারটা এখনো জানা যায়নি। তবে পুরো স্কেজুল পেলে হয়তো বুঝতে পারতাম, কারণ আমি শুনেছি কয়েকটি স্টেডিয়ামে ফ্লাড লাইটও খেলা হতে পারে। ফ্লাড লাইট মানে তো ধরেন রাত্রে 8টা 9টা বা সন্ধ্যায় হবে, এরপরে তার হবে না, আমাদের ভোর রাত 3টা পর্যন্ত জেগে খেলা দেখতে হবে না। ভোর রাত 3টা পর্যন্ত জেগে খেলা দেখতে হবে না, দেখতে হবে না, এটাই বলছি আমি। আমরা তো গত ওয়ার্ল্ড কাপের সময় ভোর রাত একদম ফজরের সময় এইরকম অনেক খেলা পড়েছিল, ভোরে সকালে, আপনার মনে আছে বিভিন্ন খেলা দেখতে হয়েছে। তবে আমি যতটুকু বুঝতে পারছি যে নিউ ইয়র্ক সিটিতে যারা খেলা দেখতে চান, মানে বড় স্ক্রিনে, তারা দেখার সুযোগ পাবেন। 5টি বড়তেই কয়েক জায়গায় বিগ স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করা হচ্ছে। এবং আমি এও জেনেছি যে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান তারা নিজেরাও এই খেলা দেখার ব্যবস্থা করছে বিভিন্ন বড় লোকেশন গুলোতে। তবে এইগুলি ব্যাপারে আরো স্পষ্ট আমরা জানতে পারবো আগামী কয়েকদিনের মধ্যে। তবে যারা খেলা দেখতে চান তারা কোনো না কোনো ভাবে খেলা দেখতে পাবেন মাঠে না গেলেও। রাইট। আলামিন রাসেল, এনি হাউ ইউ আর গোইং টু ওয়াচ? না তাহের ভাই, ওই যে আপনার আমি জানি না ঠিক, মানে আমার একটা টিকিট করা আছে, তো যাওয়া হবে কিনা আমি একটু দেখি। আর হলো যে এখানে যেটা নাজমুল ভাই বললেন, দ্যাটস ট্রু, যে আপনার এখানে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান, পাশাপাশি অনেক আপনার কি বলে সামাজিক সংগঠনগুলো, তারাও কিন্তু এই বড় স্ক্রিনে মানে খেলা দেখার ব্যবস্থা তারা করবে। রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা জি 85 ইঞ্চি স্ক্রিন তো ইজি পাওয়া যায়, 125 পর্যন্ত স্ক্রিন সাইজ। সো এখন এই ধরনের স্ক্রিন রেন্টও পাওয়া যায় বেস্ট বাই থেকে, অনেকে রেন্ট করে এটির ব্যবস্থা করতে পারবেন। জাস্ট ইউ নিড লোকেশন। এখন তো টেলিভিশনের দাম $600-700 টেলিভিশন, এরকম 85 ইঞ্চ টেলিভিশন পাওয়া যায়। সো আপনি কত টিকিটের দাম বোধহয় $1,00,000, রাইট, নর্মাল বাজারে? না, এত $1,00,000 ফাইনালের টিকিটের কথা আলাদা, অন্যান্য টিকিট 700, 600, 400। তো আপনি তো একটা টিকিটের পয়সা দিয়ে একটা টেলিভিশন কিনে ফেলতে পারবেন, এন্ড এটা হলো আপনার পার্মানেন্ট প্রপার্টি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা এখন একটু যাব আমি এক বাংলাদেশের কথা বলতে চাই। সে নাম প্রকাশ করছি না, নাম প্রকাশ করতে নিষেধ করেছেন। তিনি তার সন্তানদের সহ ওয়ার্ল্ড কাপ খেলা দেখার জন্য ফাইনালের $11,000 দিয়ে টিকিট কিনেছেন। $11,000 দিয়ে টিকিট কিনেছেন এবং তিনি নিউ ইয়র্কের বাইরে স্টেটে থাকেন। তিনি ফাইনাল খেলার আগের দিন নিউ ইয়র্কে আসবেন, মেডল্যান্ডসে একটি হোটেল ভাড়া নিয়েছেন, রেস্টুরেন্ট, এবং তার পরিবার সহ ওয়ার্ল্ড কাপ ফাইনাল উপভোগ করবেন। $11,000 তার টিকিটের মূল্য পড়েছে, 4টি টিকিট খুব সম্ভবত, মানে $11,000। ইয়েস।
ওকে, গুড, থ্যাংক ইউ। ওনার এফোর্ট করার মতো অবস্থা আছে, সো হি ইজ না, আমি জিজ্ঞেস করেছিলাম কারণ এটা একটা লাইফ টাইম অপরচুনিটি, জীবনে বেঁচে থাকতে আরেকবার ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখার সুযোগ নাও হতে পারে, রাইট, অন্যান্য এবং দেশে সেই হবে। জন্য উনি রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস। দর্শক, আমাদের সাথে আছেন প্রফেসর গুলাম মাতবর, যিনি আমি প্রফেসর গুলাম মাতবরের একটু পরিচয় বলি। ওনার পরিচয় আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে উনি ওনার পরিচয় দেওয়ার জন্য, যে ওনার পরিচয়টা একটু বলে যাই। প্রফেসর অ্যান্ড ডিন অফ স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক অ্যাট মনমথ ইউনিভার্সিটি, নিউ জার্সি। আর প্রফেসর গুলাম মাতবর, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের সাথে আছেন ডক্টর আবু রাশাদ। ডক্টর আবু রাশাদ, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। সরি, আবু নাসার, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। উনি সান দিয়েগো থেকে আমাদের সাথে জয়েন করেছেন। এবং আমাদের সাথে আছেন জনাব আব্দুল আজিজ ভুইয়া, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। এবং জনাব আমিন মেহেদি, আপনাদের সকলকে শুভেচ্ছা। আর আপনি তো সৈয়দ আলামিন রাসেল, তো আপনি আছেনই। সো জনাব আবু নাসার, আপনার কাছে যাওয়ার আগে আমরা আজকে যে সান দিয়েগোতে জানাজা হয়েছে, এই জানাজাটি একটু দেখবো, এরপর আমরা এই বিষয়ে একটু আলোচনা করেই আমরা আজিজ ভুইয়ার কাছে আসবো। জানাজার একটু দৃশ্য দেখি কীভাবে জানাজাটি হয়েছে, এরপরই আমরা আলোচনা করব। الله أكبر. السلام عليكم ورحمة الله. حول ولا قوة إلا بالله. الله يرحمهم ويجعل مثواهم الجنة والفردوس الأعلى إن شاء الله مع الشهداء والصديقين بإذن الله. الله يرحمهم ويحسن إليهم. شهداء بإذن الله، شهداء شهداء شهداء. সো আমরা সামান্য একটু দৃশ্য দেখলাম, জানাজার দৃশ্য। সো প্রফেসর আবু নাসার, আপনি কি আজকে জানাজায় উপস্থিত ছিলেন? প্রফেসর আবু নাসার, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার সাউন্ড বোধহয় মিউট করা আছে, একটু আনমিউট করতে হবে আপনার। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? আপনার সাউন্ড আমরা শুনতে পাচ্ছি না। আপনার ল্যাপটপ হলে সাউন্ড বোধহয় অফ করা আছে। হ্যাঁ, অথবা আপনি নতুন করে আবার একটু জয়েন করেন, তাহলে আমরা ইন্টারমিডিয়েট অন্য আলোচনায় যাই। আপনি একটু জয়েন করেন নতুন করে। হ্যাঁ, আপনি নতুন করে একটু জয়েন করেন প্লিজ, বের হয়ে আবার নতুনভাবে জয়েন করেন। যাই হোক, আমি আজবি আপনার কাছে যাই, যে আপনি তো দেখেছেন যে আপনার এই সান দিয়েগোর যে ঘটনা, এবং আমিন মেহেদি, আপনারা দুজনই আছেন, আপনারা বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন অ্যাক্টিভিটিজের সাথে ইনভলভ। সো আমরা জানতে চাই যে সান দিয়েগোর এই ঘটনা এবং আরও বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে, এর পরিপ্রেক্ষিতে নিউ ইয়র্কে যে মুসলিম কমিউনিটি অ্যান্ড যে বিভিন্ন ইসলামিক ইনস্টিটিউশন বা মসজিদ সমূহ আছে, তাদের সিকিউরিটি নিয়ে আপনারা কী ভাবছেন, অথবা আপনাদের কোনো উদ্বেগের কোনো কারণ আছে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি একটা সূরা বাকারার একটা আয়াত দিয়ে শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে সূরা বাকারার 154 নম্বর আয়াত বোধহয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অর্থাৎ আল্লাহ বলতেছে যে যারা শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায়, ওরা, তোমরা মনে করতেছো ওরা মারা গিয়েছেন, মানে ওরা মারা যায় নাই। সো আমরা দোয়া করি যে যারা এই ট্র্যাজেডিতে শহীদ হয়েছেন, তারা আল্লাহ যেন তাদেরকে শহীদের দরজা দান করেন। সো আমাদের মেনি অ্যাসপেক্ট থেকে আমাদেরকে এই লেসন নেওয়া দরকার। নাম্বার 1 হলো, যারা যেসব মাসাজিদগুলোতে আমরা যেমন আগে যেটা করতাম, অনেক মাসাজিদকে আমরা সেটা অ্যাডভাইস করেছিলাম, সেটা হলো যে আপনাদের যখন রেগুলার জামাত হবে, জামাত থেকে আপনারা অ্যাটলিস্ট 2 জন বা 3 জনকে প্রেফারেবলি ওই জামাতের সময়টাতে আপনার দরজার সামনে রাখবেন, যাতে মেইন এন্ট্রান্সে, যাতে করে লোক যখন আসে তখন দেখতে পারে যে কিছু লোক দাঁড়ায় আছে, দে আর সিকিউরিং দ্য প্রেমিসেস। দ্য মেইন আইডিয়াটা হচ্ছে দ্য বেস্ট ডিটারেন্ট হলো যদি তারা, যখন কোনো চোর আসে, যখন কোনো
এই ধরনের মিসক্রিয়েন্ট যখন আসে, যখন তারা দেখতে পারে যে এখানে লোক প্রহরা দিচ্ছে, এখানে লোক দাঁড়ায় আছে, দে আর সিকিউরিং দ্য প্রেমিসেস, ওইটা হলো দের বেস্ট ডিটারেন্ট। তো এট নাম্বার 1 যে আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেক মসজিদে যে জামাতের সময়, বিশেষ করে ফজরের জামাত, এশার জামাত, দিনের বেলা হয়তো না হইতে পারে, বাট ফজর, এশা এবং মাগরিবের নামাজ এখনো দেরি হয়, অ্যাটলিস্ট 3 জনকে দাঁড়ায় রাখার চেষ্টা করবেন, যারা ওনারা বিভিন্ন এন্ট্রেন্সে দাঁড়ায় থাকে, নামাজ হওয়ার পরে ওনারা নিজেরা জামাত করতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হলো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের প্রত্যেকটা মসজিদগুলোতে মক্তব আছে। এই মক্তবগুলোতে আমাদের, বিশেষ করে আমাদের দেশি মসজিদগুলোতে, আমি জানি না কোনোদিন ওনারা সেফটি ড্রিল কোনোদিন আদৌ করেছেন কিনা, এবং এই ড্রিলের জন্য ওনাদের যে প্রিসেন্ট যেটা আছে, এই প্রিসেন্টের সাথে যোগাযোগ করলে তারা দে উইল অ্যাকচুয়ালি রেগুলারলি তারা এসে আপনাকে ট্রেনিং দেবে। ড্রিলের হোয়াট ডাজ ইট এন্টেল, মানে কি ড্রিলে কি থাকে, সাধারণত ড্রিলে তারা বলবে যে এই কোনো ধরনের যদি আসন্ন বিপদ আসে, সে কুড বি somebody just with a gun, somebody just coming in screaming, you know, whatever, তাইলে সেফটি মেজার যেগুলো নিবে, এই বাচ্চাদের জন্য, নিজেদের বাচ্চাদের জন্য কি করতে হবে, এগুলো তারা প্রিমিয়ার ডিটেলস তারা ট্রেনিং দিয়ে বলবে কি করতে হবে। এটা আমি রিয়েলি আর্জেন্টলি, দিস ইজ দ্য মোস্ট আর্জেন্ট অ্যাপিল দ্যাট আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা দয়া করে আপনাদের ইমিডিয়েটলি আপনাদের প্রিসেন্টের সাথে, ফায়ার ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেন উইথিন ইউর নেক্সট ইউর মসজিদ, এবং তাদেরকে বলেন আসার জন্য। এসে আপনাদের স্টাফকে 2-3 জনকে ডেডিকেট করেন, বিশেষ করে যারা টিচিংয়ে আছেন, প্রিন্সিপাল বলেন, অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল বলেন, বা কোনো টিচার যারা তাদের সাথে কমিউনিকেট করতে পারবে ভালো করে, তারা যেন পুরোপুরি ট্রেনিং দেয়, এবং ওই বাচ্চাদেরকে সহ তারা ট্রেনিং দেয়। ট্রেনিংয়ের মেইন অবজেক্টিভটা হলো যে তারা বাচ্চাদেরকে এই ধরনের কোনো আসন্ন বিপদ থেকে কীভাবে নিজেকে রক্ষা করা যায়, কোন রাস্তা দিয়ে বা মসজিদে তারা পুরো মসজিদটাকে তারা অ্যাসেস করবে, দেখবে যে ওইটা সার্ভে করে দেখবে যে কোনটা সেফ ওয়ে, যেখানে কোন জায়গায় সেফ জায়গাতে থাকতে পারে। তাদের সার্ভের পরে তারা বলে দিবে যে তখন যদি মেইন রোডের দিকে ঢুকে কোথায় গিয়ে ঢুকতে হবে, বাচ্চাদেরকে কি করতে হবে, কী ধরনের অ্যালার্ম দিতে হবে, কী ধরনের কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। সো আমি মনে করি এইটা আমাদের দেশি মসজিদগুলোতে, আমি অলমোস্ট শিওর এইগুলা কোনোদিন ট্রেনিং দেওয়া, কোনো ধরনের ড্রিল হয় নাই। তো আমি বেগিং আপনারা সবাইকে যে দয়া করে আপনাদের প্রত্যেকটা মসজিদের আপনাদের ইমিডিয়েট প্রিসেন্ট যেগুলো আছে, ফায়ার ডিপার্টমেন্ট, তাদের সাথে আজকে যোগাযোগ করে ওইটা তাদেরকে ইমিডিয়েটলি এই ট্রেনিংটার, এই ড্রিলের ব্যবস্থা করেন, কারণ দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। তারপরে আপনার যেটা বললাম যে ভিজিবল যে যেটা এই ডিটারেন্ট যেটা, অর্থাৎ আপনার বাচ্চারা যখন আছে, আমরা নর্মালি যখন আমরা জানি যে কোনো বাসায় যদি অ্যালার্ম থাকে, দেখে যদি ওখানে সিকিউরিটি ক্যামেরা আছে, চুর ঢুকবে না বাসায়। সিমিলারলি আপনাদের মসজিদগুলো যখন বাচ্চাদের ক্লাস হয়, মেক শিওর ইউ লক, ক্লাস যখন শুরু হবে দরজা লক করে রাখবেন, এইটা যাতে ইজি অ্যাক্সেস না হয়, সে যেই হোক, সবার জন্য এই দরজাটা লক করে রাখবেন, যাতে অ্যাজ লং এজ দ্য ক্লাস ইজ গোয়িং অন বাইরের থেকে কেউ যেন ঢুকতে না পারে, আনলেস আপনাদের যদি একজন সামনে থাকে, somebody can identify the person and then let the person in. আদারওয়াইজ দরজাটা আপনার প্রত্যেকটা দরজা যখন ক্লাস চলবে, সে সকালে যে দিনের বেলা ক্লাস হোক, সকালে মক্তব হোক, বিকালে মক্তব হোক, যেটাই হোক, যখনই এই ধরনের কোনো ক্লাস হবে আপনার মেক শিওর করবেন দরজাগুলো লক করে রাখবেন, প্রত্যেকটা এন্ট্রেন্স লক করে থাকবেন। আর আমি যেটা বললাম যে নামাজের সময়, ফজরের নামাজ বলেন, মাগরিব, এশা নামাজের সময় 2-3 জনকে চেষ্টা করবেন রাখার জন্য, যাতে করে ওরা নামাজ চলাকালীন ওরা বাইরে দাঁড়ায় থাকে, নামাজ যখন শুরু হবে তখন, নামাজ যখন শেষ হবে ওরা তখন নিজামত করতে হবে। আপাতত আমি এইগুলোই পরামর্শ দিব, পরে যদি আলোচনার সুযোগ হয়, দেয়ার আর গ্রান্টস তারা ওনারা অ্যাপ্লাই করতে পারে। ইটস এ লং প্রসেস। সিকিউরিটি গার্ডের কি দরকার আছে, আদৌ গান শো দরকার আছে কিনা, উই ক্যান ডিসকাস ফার্দার। বাট আমি অন্যান্য প্যানেলে যারা আছেন ওনাদের বক্তব্য শুনে তারপরে যদি কিছু বলার থাকে আমি বলবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। জনাব আমিন মেহেদী, আপনি তো কমিউনিটি বোর্ডের মেম্বার এবং আপনি আল ইখলাস মসজিদের সাথে ইনভলভ। সো আপনারা যেমন কালকে শুক্রবারে জুমার নামাজ হবে, এখানে বাইরে অনেক সময় আপনাদের মসজিদে আমি জানি না, বাট অনেক মসজিদে বাইরেও লোকজন দাঁড়িয়ে নামাজ পড়ে। সো এটাকে কি আপনারা সিকিউরিটি, এখন যে অবস্থা, যে 2-1টা ঘটনা শুনলাম, তাতে কি আপনারা সিকিউরিটির ব্যাপারে কোনো ধরনের কনসার্ন অথবা কোনো ধরনের প্রিকশন আপনারা নিচ্ছেন কিনা, কোনো ধরনের সতর্কতামূলক ব্যবস্থার চিন্তা করছেন কিনা, বা আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুনতে পাচ্ছেন আমার? জি, শুনতে পাচ্ছি। জি, আচ্ছা। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ তাহির ভাই ফর হ্যাভিং মি।
আমাদের এই ব্যাপারটা আমাদের আজিজ ভাই অনেকখানি কভার করছেন। আমি বাকি যেটুকু আছে আমি মনে করি আমাদের মসজিদের কথা যেটা আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আমাদের মসজিদে আমরা সবসময় পিসেন্টের সাথে আমাদের একটা যোগাযোগ থাকে। ওরা একটা কোর্সও পাঠায় আমাদের, দেখবেন আপনি জুমার নামাজের সময় বাইরে একটা গাড়ি দাঁড়া থাকে অনেক সময়। কিন্তু এই আজিজ ভাই যে কথাটা বললেন, আমাদের সবগুলো মসজিদ হয়তো এইভাবে ফলো করে না। আমরা ওই কমিউনিটি অ্যাফেয়ার্স এর সাথে, ওদের সাথে, পুলিশ অফিসে পুলিশ প্রেসেন্টের সাথে সবসময় আমরা এই বলি, আমরা আগে অ্যাডভান্স জানাই যে এই প্রোগ্রামগুলো আমাদের আছে। আমরা যেই কোনো মসজিদই তারা যদি আগে থেকে তাদেরকে জানায়, তো ওরা একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে। আরেকটা যেটা হলো কি, এই সময়টাতে যেহেতু একটা ক্রিটিক্যাল সময় চলতেছে, আমরা দেখতেছি যে চারদিকেই বিভিন্ন ভাবে আমাদের উপরে আক্রমণ আসার আছে। আজিজ ভাই যেটা বললেন তার পাশাপাশি আমি আরেকটা যেটা বলবো, আমাদের জামাতের নামাজ সারা অন্য সময়গুলোতে আমরা আধা ঘন্টা পরে হয়তো মসজিদটা বন্ধ রাখলে সেটা আমাদের জন্য সেফ। কারণ আমরা ওই আগের মতো সবসময়, কারণ ওই জামাতের সময় হলে ধরেন আধা ঘন্টা আগে খোলা হলো কিংবা আধা ঘন্টা আগে বন্ধ করে দেওয়া হলো, যেটা আমাদের আলী ক্লাসে আমরা প্র্যাকটিস করি। তো সব সময়ের জন্য আমরা দরজা খোলা রাখতে পারি না, কারণ হলে কি এটার জন্য আপনার সিকিউরিটি যে প্রবলেমটা আছে ওইটা আছে। আমাদের অনেক মসজিদে আছে যেটা নাকি খোলা থাকে, আপনি গিয়ে দেখবেন কোনো মানুষ নাই, জন নাই, এমনিতেই খোলা পড়া আছে। যেটা আমি সেই সমস্ত মসজিদের অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা কিছু প্রিকশন গ্রহণ করেন, তাহলে এটা কমিউনিটির জন্য, মানুষের জন্য, সবার জন্য। আরেকটা যেটা হতে পারে, আমাদের নেইবারের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক গড়ে তোলা, যেটা ওই ডাক্তার সাহেব আরেকদিন বলছিলেন যে ওনারা বিভিন্ন ধর্মের মানুষ আছে, যে আমরা আসলে কি প্র্যাকটিস করতেছি সেটা জানার জন্য, করার জন্য। তো উই ক্যান জাস্ট হ্যাভ এ গুড রিলেশনশিপ উইথ আওয়ার নেইবার্স। ওইটা খুব ইম্পর্টেন্ট হয়, বিশেষ করে আমাদের সিটিতে যে মসজিদগুলো, আমাদের আশেপাশে অনেক নেইবার থাকে। আমাদের কোনো প্রোগ্রামে আমরা যেন ওদেরকে ডিস্টার্ব না করি, বিশেষ করে যে রাতের এখন 10টার সময় এশার নামাজ হয়, এখন এশার নামাজ পড়ে গিয়ে যদি বাইরে রাস্তায় দাঁড়িয়ে যদি জোরে গল্প সল্প করে, আশেপাশে মানুষ ওনারা ঘুমাবে, তো ওনাদের যদি ডিস্টার্ব করা হয়, এটা হলো কি নেইবারকে ইরিটেট করা। তো ওরা তখন আমাদের প্রতি বিরক্ত হয়, ওর আমাদের প্রতি একটা ভুল ধারণাও আসে তাদের। তো ওইগুলি যদি আমরা আসলে মেনটেন করি আর মানুষের সাথে যদি একটা ভালো সম্পর্ক রাখা, সমাজের সাথে তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আসলে ইসলামটা একটা শান্তির ধর্ম, এখানে কোনো হেট্রেসের কোনো জায়গা নেই, সমস্ত মানুষেরই যে তাদের বিলিভের প্র্যাকটিস করার অধিকার আছে সেটা আমরা সাপোর্ট করি, আমরা সেটাকে রেসপেক্ট করি, সেটা আমাদেরকে বহিঃপ্রকাশ ঘটাতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আজবে আপনি যেটা বললেন যে এই যে আমাদের এখানে যে মসজিদ বা যে ইসলামিক যে কালচার সেন্টারগুলো আছে, এদের প্রত্যেকেরই অলমোস্ট স্কুল আছে সাথে, এবং অনেকগুলো সেন্টারে বড় বড় স্কুল আছে, অনেক ছাত্রছাত্রী সেখানে পড়াশোনা করে। এবং আপনি যেটা বলছেন যে দরজা লক করে রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড ড্রিলিং, যেটা সেফটি ড্রিলিং, এই দুটাকে মানে এনশিওর করার জন্য ইজ দেয়ার এনি ইনিশিয়েটিভ আপনারা কেউ নেবেন যে তাদেরকে এই বিষয়ে সচেতন করা, যে প্রত্যেকে যেন ড্রিলিং অ্যান্ড এনশিওর করেন, যে কারণ অনেকের বাচ্চাই সেখানে যায় এবং এটার সেফটি সিকিউরিটি পুরাটাই কমিটির উপর ডিপেন্ড করে আপনার। ইভেন দরজার সামনে যদি আপনি যখন গেট কিপার রাখেন, যেটা এই যে ডক্টর আবু নাসের এখানে আছে, আবু নাসের ওনাদের এখানে গেট কিপার ছিল, সে হয়তো গেট কিপার থাকার কারণেও কিন্তু সে দরজা যদি খোলা যদি ঢুকে যেত গিয়ে আপনার, তাহলে কিন্তু সে গেট কিপারকে মেরে ঢুকে যেতে পারতো ভিতরে, অ্যান্ড দেন হি ক্যান হ্যাভ দি ম্যাসাকার। সো দরজা বন্ধ রাখা এবং ড্রিলিং, এই দুটোর ব্যাপারে আপনারা কি কোনো উদ্যোগ নিচ্ছেন সবার সাথে আলোচনা করার? যে আমাদের আমরা যেটা করেছি গতকালকে থেকে, আমরা মজলিস শুরা মেম্বার যারা আছেন, অর্থাৎ আমরা আমাদের তো মজলিস নিউ ইয়র্ক স্টেটের যেটা ইসলামী লিডারশিপ কাউন্সিল যেটা, সেটার বোর্ড মেম্বার আমি। তো আমরা যেটা সবাই আমাদের বোর্ড মেম্বার সবাইকে বলছি যে এই 3টা স্টেপ নেওয়ার জন্য, কালকের খুতবাটা কি হবে, আর এই যে ড্রিলিং এর ব্যাপারে, এই তারপরে নামাজের ব্যাপারে যে এটা সবাইকে আমরা মোটামুটি ইনফর্ম করছি, আমাদের মেম্বার দ্বারা সবাইকে তার এই ইনফরমেশনটা আমরা দিছি। ডিরেক্টলি কারোর সাথে যোগাযোগ করে আমরা এগুলো করছি কিনা না, টাইম ইজ ভেরি শর্ট, কালকে জুমা, বাট আমরা ওই ইনস্ট্রাকশনগুলো আমরা সবাইকে পাঠাইছি। একটা জিনিস যেটা উনি আমাদের কালকের যে জুমার খুতবা যেগুলো আমরা শেয়ার করেছি, যে আমরা সবাইকে রিকোয়েস্ট করছি এই টপিকগুলা আলোচনা করার জন্য। ওয়ান অফ দি আইটেম আমরা সবাইকে মানে রিকোয়েস্ট করছি যেটা আলাপ করার জন্য, নট টু আইসোলেট আওয়ারসেলভস, দিস ইজ দ্য টাইম টু এনগেজ মোর। যেটা আমাদের আমিন মেহেদি ভাই বললেন যে আপনার কমিউনিটির সাথে, নেইবারের সাথে আপনি ইউ শুড এনগেজ মোর অ্যান্ড অলসো বি রেসপেক্টফুল। আমাদের আননেসেসারি তাদেরকে নুইসেন্স, আমরা দাঁড়াই যেটা বললেন, আমাদের মানুষ দাঁড়ায় কথা বলে কোনো এরিয়াতে আছেন আপনি, ইউ ক্যানট ইভেন ওয়াক। আমি কয়েকটা মসজিদে মাঝে মাঝে জানাজাতে যাই, you really cannot walk in that street. Debris everywhere, garbage everywhere, everything. It's like as if we're in a third world in a slum somewhere.
আমাদের মসজিদগুলোকে টু বি অ্যান এক্সাম্পলারি, আমরা মুসলমান হ্যাজ টু বি দ্য হোলসাম হিউম্যান বিং ইন অল অ্যাসপেক্ট। এই রেসপন্সিবিলিটি যদি মুসলমানদের যদি আমাদের না থাকে, ক্লিনলিনেস যদি আমরা না থাকে, আমাদের মসজিদের আশেপাশে কাগজ ফেলে যাচ্ছেন, গার্বেজ ফেলে যাচ্ছেন, এগুলা আমরা রিকোয়েস্ট করব সবাইকে, আপনারা যে যেখানে আছেন, যে আপনারা শুনতেছেন আজকে, আপনারা যদি আপনার মসজিদের দায়িত্বে থাকেন, দয়া করে আপনাদের মসজিদের এরিয়ার 2-3 ব্লক এরিয়াতে, আমি কোনো মসজিদকে আমি ডিরেক্টলি বলছি যে ভাই আপনাদের এখান থেকে ভলান্টিয়ার বাচ্চা যারা আছে তাদেরকে হায়ার করেন, আই উইল পে ফর ইট, লেট দেম ক্লিন দ্য এরিয়া 2-3 ব্লক উইথ এভরি উইক। তাইলে it gives you a better picture of how the Muslims are. আমাদের মসজিদের জায়গাটি যদি অপরিষ্কার থাকে, আমরা যদি পাশের লোকের সাথে কথা বলি না, আমরা যদি নিজেদেরকে আইসোলেট করে থাকি, it will bring us more harm than help us. So আমরা মেক শিওর করতে হবে আমাদের ধর্ম হইল ইউনিভার্সাল রিলিজিয়ন, ইট ইজ গুড ফর এভরিওয়ান। এটা তো কিন্তু আপনাকে মনের মধ্যে রাখলে হবে না, ইট হ্যাজ টু, আপনাকে আসতে হবে থ্রু ইউর ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা আমাদেরকে সামহাও আমরা সবসময় ফেল, আর আমাদেরকে আমরা যারা মসজিদ মাদ্রাসা যারা আছেন, শিক্ষক যারা, ওনাদেরও এইসব ব্যাপারে কোনো ট্রেনিং নাই, কারণ দে আর এভরিবডি ইজ ইনওয়ার্ড। তো আমরা আশা করব কালকে বিশেষ করে আপনারা যদি কোনো সাহায্য দরকার হয়, আমার নাম্বার নিউ ইয়র্কের অলমোস্ট অল মসজিদের কমিউনিটি অ্যাডমিনিস্ট্রেটরের কাছে আছে, আপনাদের আমাদেরকে ফোন করবেন, আমরা চেষ্টা করব আপনাদের এটা কোঅর্ডিনেট করার জন্য। দিস মোস্ট ইম্পর্টেন্ট থিং, দরজা লক রাখা অ্যান্ড ড্রিলিংটা, কারণ ড্রিলটা যদি না হয় তাহলে বাচ্চারাও জানবে এতে কীভাবে সেভ করতে হয়, নিজে থেকে সেভ করতে হয়। এবং প্রত্যেকটা মসজিদে আপনারা যদি ড্রিলিংয়ের আগের পর্যন্ত আপনারা নিজেদের মধ্যে একটা অ্যাসেসমেন্ট করেন যে কোন জায়গাটা দি সেফেস্ট রাইট নাও। লেটস সে আপনার ফার্স্ট ফ্লোরে ঢুকলো, আপনার ওইখান থেকে যদি ফার্স্ট ফ্লোর তার সামনের থেকে চলে যেতে হলে কোন জায়গাটা সেফেস্ট, যেমন ধরেন একটা সিঁড়ি আছে, ওই সিঁড়ি থেকে আপনারা ক্যান ইউ স্টে, ওইখানে গিয়ে সবাই যেতে পারবে কিনা, দরজাটা বন্ধ করে সিঁড়ির ভিতরে চলে গেলেন, দরজাটা বন্ধ করে দিলেন। এইটা যদি সম্ভব হয়, অ্যাটলিস্ট প্লিজ আপনারা নিজেদের মধ্যে সার্ভে করে আপাতত আনটিল ইউ হ্যাভ এ ড্রিল, এ ফর্মালাইজড ড্রিল, ওইটা আপনারা করেন। এন্ড ইনশাআল্লাহ দোয়া করতে থাকেন, লোক এট দ্য এন্ড অফ দ্য ডে আল্লাহ হুকুম যেটা হবেই, বাট আমরা আওয়ার রেসপন্সিবিলিটি টু টেক কেয়ার এন্ড ডু এভরি স্টেপস পসিবল। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? এনিবডি হ্যাভ এনি কোয়েশ্চন অর এনি কমেন্ট? আমার একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন ঠিক না, সাজেশন। সেটা হচ্ছে যে আমাদের মসজিদগুলোকে আরো বেশি কমিউনিটি এনগেজমেন্টে থাকতে হবে, যে মসজিদগুলোতে সপ্তাহে 1 দিন কিংবা মাসে 2 দিন 3 দিন কমিউনিটি এনগেজমেন্ট, কমিউনিটির বিভিন্ন ইস্যু নিয়ে মসজিদগুলোতে আলোচনার ব্যবস্থা করতে হবে, যাতে অন্য কমিটির লোকজন এই উসিলে মসজিদ আসার সুযোগ পায় এবং তারা দেখতে পারে যে উই আর রিয়েলি কনসার্নড অ্যাবাউট দ্য সিচুয়েশন অ্যারাউন্ড আস। থ্যাংক ইউ সো মাচ। আলমির স্যার, এনিথিং আপনি বলতে চাচ্ছেন বোধহয় কিছু? আপনি কিছু বলতে, ওকে। সো যে গোলাম মাতবর ভাই, আপনি কিছু বলবেন? আসলে আমি বলার আগে বলবো যে আমাদের আমিন ভাই এবং আজিজ ভাই দুজনে চমৎকারভাবে বলেছেন আর কি আমাদের কি করতে হবে। দেখুন, এখানে দেশে ইসলামোফোবিয়া, হেট ক্রাইম যেগুলো এবং অ্যান্টাইসেমেটিজম দুইটাই কিন্তু বেড়ে যাচ্ছে। হোয়াট এভার হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড, এটা এক্সিস্টেন্সিয়াল সিচুয়েশন যদি আপনি দেখেন। তো এখন আমাদের যেটা সমস্যা, যেটা মুসলমানদের জন্য এবং ইসলাম ধর্মাবলম্বীদের জন্য, সেটা হচ্ছে যে অনেকটা কিন্তু নাজগুলোই বলতেছিল কমিউনিটি এনগেজমেন্ট, আউটরিচ। ইসলাম সম্পর্কে আমি বিশ্ববিদ্যালয়ে 28 বছর একই বিশ্ববিদ্যালয়ে আছি। 99-এ আমি এখানে টেনিউর ট্র্যাক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আসছিলাম এবং একই বিশ্ববিদ্যালয়ে এখন ডিন হিসেবে আছি। আমি আসার পরে 911 বলো, আমাদের কোনো 200-250 মতো মুসলিম স্টুডেন্ট ছিল, মিডল ইস্টের স্টুডেন্টও ছিল, কিন্তু এখন এভরিওয়ান ওয়াজ সো ফ্রাইটেন্ড। এবং এই সময় কিন্তু মুসলিম স্টুডেন্টরা কিন্তু লুকিয়ে লুকিয়ে থাকতে এই অবস্থা। তখন কিন্তু আমরা আমাদের ইউনিভার্সিটিতে আমি প্রপোজ করলাম যে উই মাস্ট অ্যাকচুয়ালি গিভ এ প্ল্যাটফর্ম টু দিস স্টুডেন্ট। কারণ তখন আমি এস্টাবলিশ করলাম এখানে, আই এম দ্য ফাউন্ডার, দ্য অ্যাডভাইজার অফ মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। এখানে আমি একটা মেসেজ যেটা বলেছি, দিস ইজ নট গোয়িং টু বি অনলি ক্লাব ফর দ্য মুসলিম স্টুডেন্ট, দিস ইজ গোয়িং টু বি ক্লাব ফর জুইশ স্টুডেন্ট, হিন্দু স্টুডেন্ট, খ্রিস্টান স্টুডেন্ট, অল কাইন্ডস অফ স্টুডেন্টস। এবং আমি যখনই আপনার ইফতার পার্টি করেছি বা অন্যান্য সেলিব্রেশন ফেস্টিভিটিগুলো করেছি আমরা, তখনই কিন্তু দেখা গেছে প্রত্যেকটা রিলিজিয়নের লোক, ইভেন হিলাল ক্লাব জুইসদের যেটা স্টুডেন্টদের, তারাও আসছে, সাপোর্ট করেছে, খাওয়ার নিয়ে আসছে। সো এই ধরনের একটা এক্সাম্পলারি কাজ আমাদের করতে হবে, যে কমিউনিটি আউটরিচ। কারণ ইসলাম ইজ হাইলি মিসআন্ডারস্টুড ইন দিস কন্টিনেন্ট।
অনলি থিং ইসলাম সম্পর্কে জানে যে জিহাদ, জিহাদ মিনস সবাইকে তুমি হত্যা করতে পারো, বাট আমরা জানি জিহাদ মিনস কি, এই জিনিসটা আমাদের তুলে ধরতে হবে। সুতরাং স্কুল তো স্বাভাবিকভাবে আছেই, এবং আরও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, সবাই তো আর স্কুলে যায় না, কমিউনিটি এনগেজমেন্টটা ইটস ভেরি এসেন্সিয়াল। আমার মনে হচ্ছে আমাদের এক্সাম্পলারি, যেটা আজিজ ভাই বলতেছিলাম, আমাদের উই হ্যাভ টু প্রেজেন্ট আওয়ার সেলফ, ইসলাম কিন্তু এইভাবেই কিন্তু আমরা সবখানে, কিন্তু ইসলাম কিন্তু কোনো সময় কারোর উপর চাপানো হয় নাই। ইসলাম কিন্তু আপনি যদি ইসলাম দিয়ে যদি মুগ্ধ হন, তখন আপনি ইসলামে ইউ আর ওয়েলকাম, অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে মেনি পিপল অ্যাকচুয়ালি। আমি যে এখানে মসজিদে যাই, আমাদের মসজিদে কিন্তু আজিজ ভাই যে কথাটা বলছিল, এগুলো আমরা কিন্তু গত 2 বছর যাবত করছি। 4 জন লোক কিন্তু পাহারা থাকে জুমার নামাজের সময়, আমি বিশেষ করে। এবং বড় বড় যে ইভেন্টগুলো, এগুলো তো, কারণ আপনার ক্রাইস্ট চার্চের কথা মনে আছে নিউজিল্যান্ডে, এবং এই যে লাস্টে সান্টিয়াগোতে হলো, দিস মে হ্যাপেন ইভেন মোর ইন দ্য ফিউচার। সো আমার কাছে মনে হচ্ছে আমাদের উই নিড টু বি আউটস্পোকেন, উই নিড টু ইউজ অল দ্য সোশ্যাল মিডিয়া, all the platform, print media বা virtual media, all kinds of media, we have to stand. আমরা সব সময় কিন্তু thank you. দেখে কিন্তু put it under the cover, that's the way I think we are going to be more misunderstood in this country. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা একটু আলাপ করে নিই সামান্য একটু। রাসেল ভাই, আপনার কাছে আমি পরে আসছি। প্রফেসর আবু নাসের, আপনাকে জানতে চাই, আজকে সান্তিয়াগোতে জানাজা হয়েছে, জানাজায় কেমন হলো? আপনি তো সেখানে উপস্থিত ছিলেন, একটু যদি জাস্ট বলেন আমাদেরকে হাউ ইট ইজ হ্যাপেন এন্ড হোয়াট ইজ নেক্সট। হ্যাঁ, আমি আশ্চর্য হয়ে গেলাম যে স্বতঃস্ফূর্তভাবে প্রচুর লোকের সমাগম, এবং শুধু মুসলমান নাই, আমি অবাক হয়ে দেখলাম যে বিভিন্ন স্তরের লোকজন তারা এখানে আসলো। এবং যে মেন যেটা আমি বুঝলাম, যেটা অনুধাবন করলাম, যে আমাদের কিছুটা ধরেন সাংগঠনিক দুর্বলতা রয়েছে। কারণ আমরা ধরেন বিভিন্ন রকমের মেগা চার্চ, তাদের কাছ থেকে যদি পারমিশন নিতাম বা তাদের সাথে যোগাযোগ করলে হয়তো বা দে কুড হ্যাভ ওপেন দ্য ডোরস ফর আস। যেরকম কোয়ালকম স্টেডিয়ামে ভিতরে না হয়ে বাইরে হয়েছে, তো বাইরে হওয়ার ফলে আপনার অবভিয়াসলি পার্কিং এবং অন্যান্য সমস্যা ছিল। বাট ওভারঅল হোয়াট ইজ ভেরি ইমপ্রেসিভ, যে লোকজনদের যে স্বতঃস্ফূর্ত যে পার্টিসিপেশন, সেটা দেখার মতো একটা জিনিস। এবং আমরা দেখলাম যে প্রচুর মিডিয়ার লোকজন ছিল। তবে মিডিয়ার লোকজনদের সাথে কথাবার্তা বলার জন্য শুধু ফিউ লোককে ডেজিগনেটেড করা হয়েছিল। এটার ভালো দিকটা হচ্ছে যে এটা কনসিস্টেন্ট মেসেজ, বাট অন্য দিকটা বৈপরীত্য হচ্ছে যে আমাদের অনেক সাধারণ লোকের যে মনে কি প্রতিক্রিয়া চলছে, এটা নিয়ে মিডিয়া জানার ঠিক সুযোগ পেল না। বাট ওভারঅল আমি বলবো যে ইট ওয়াজ ভেরি ইমপ্রেসিভ। যে আমি কল্পনা করতে পারি না যে এত লোকের সমাগম হবে। যে কোনো ঈদের গ্যাদারিং এর চেয়ে আই উড সে দ্যাট লোকের প্রেজেন্স ওয়াজ মোর ইন নাম্বার। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সান্তিয়াগোর যে এরিয়া মুসলিমের সংখ্যা কত আপনার এনি আইডিয়া? আমি অ্যাকচুয়ালি এটা ইমাম সাহেবকে বলেছিলাম, এখানকার মেন ইমাম সাহেব, উনি বললেন যে ঈদের নামাজে যে সংখ্যক লোক আসে উইকেন্ডে, ওটা দিয়ে তারা ফ্যাক্টর করলে প্রায় 150 থেকে 160 হাজার মুসলমান হবে সান্তিয়াগোতে। থ্যাংক ইউ সো মাচ। এবং এখন তো মোটামুটি নর্মাল মসজিদের যে অ্যাক্টিভিটিস, আপনি যে মসজিদের যে ঘটনা ঘটেছে, এই মসজিদে তো আপনিও মুসল্লি, সো এই মসজিদের তো অ্যাক্টিভিটিস নর্মাল এখন ওপেন হয়ে গেছে আবার। ওটা নর্মাল তো ভাই কোনো সময় হবে না, কারণ আমাদের খুব প্রিয় ভাজন 3 জন, আমরা উই লস্ট দেম। কিন্তু আমরা প্ল্যান করতেছি যে ইট উইল বি ওপেন। আমি যেরকম কালকে ওখানে আমি জুমার নামাজ আদায়ের চেষ্টা করব, ইট উইল বি নট দ্য সেম থিং অ্যাজ ইট ওয়াজ। এবং আমাদের পুরো কমিউনিটিকে ধীরে ধীরে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এই সমস্যা যেটা হেড ক্রাইম, আপনারা সবাই বললেন, খুবই সুন্দর নিখুঁতভাবে আপনারা আলাপ করলেন, এই জিনিসটা ট্যাকেল করার জন্য বিভিন্ন স্তরে আমাদেরকে কাজ করতে হবে। এবং তার মধ্যে অন্যতম হচ্ছে, যেটা আমরা আলাপ করি নাই, সেটা হচ্ছে পলিটিক্যাল লেভেলে
আমাদেরকে ইনভলভ হতে হবে। ইটস অল গুড, কমিউনিটি ওয়ার্ক ইজ গুড। জি জি আমি তো জাপান থেকে যখন আসলাম আমার কাছে মনে হলো যে জাপানের তৌহিদ ছাড়া it's the possibly would have been the best Islamic country ever I could envision. যে বাচ্চা ছেলেরা সবাই কি পরিষ্কার তাদের স্কুল রাখে, আপনার একটা কাগজ পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যায় না যে ওরা কোনো ট্র্যাশ ফেলে না, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা নেশন। উই শুড বি এক্সাম্পলারি। যখন আমরা এক্সাম্পলারি হব লোকের কাছে, তারা দেখবে যে আমরা একটা মডেল সিটিজেন, আমরা তাদেরই মতো একজন, এবং আমরা ওদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস, যেরকম যদি এটা খ্রিস্টানদের একটা চার্চে হতো, আমাদের মুসলমানদের উচিত যে আমরা গিয়ে ওখানে ভেরি হাই নাম্বারে যদি আমরা পার্টিসিপেট করি, তারা তখন বুঝবে যে আমরাও তাদের সাথে সমবেদনশীল, তাদের প্রবলেম নিয়ে আমরাও সমবেদনশীল। আপনি চিন্তা করেন আমরা কয়জন স্কুল বোর্ডে আমরা পার্টিসিপেট করি। আমি করতাম, আমি খুব ব্যস্ত ছিলাম, কিন্তু আই ডিড পার্টিসিপেট আমার বাচ্চাদের স্কুল বোর্ডে। স্কুল বোর্ড, তারপর বিভিন্ন রকম কমিউনিটি ইভেন্টস, আমরা যতই পার্টিসিপেট করব ততই আমাদের লোকজনরা আমাদের প্রেজেন্স বুঝবে যে আমরা শুধু মডেল সিটিজেন না, আমরা এই দেশের যেগুলো যত পজিটিভ যেগুলো কার্যকলাপ আছে সেটার সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। তখন লোকেরা সাহায্যের হাত আগায় দেবে। জি, থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর আবু নাসের, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপনার সময়ের জন্য। ইব্রাহিম চৌধুরী, জাস্ট আমি আপনি যদি কিছু একটু জাস্ট এক মিনিট যদি বলেন, দেন আবার আসবো। অনেক লম্বা আলোচনা আজকে প্রফেসর গুলাম মাতবরের সাথে আমাদের আজকে বোঝাপড়া আছে, আপনি যদি এতে জয়েন করেন অসুবিধা নেই। বাট একটু সৈয়দ আলমিন রাসেল আপনার কাছে একটু জেনে নিই আমরা আগে, যে আপনি যে বিষয়ে এক্সপার্ট এই বিষয়ে জেনে নিই, কারণ আমাদের এখানে অনেকেই আছেন, অনেকেরই আত্মীয় স্বজন আছেন হোম কেয়ার বিজনেসের সাথে, হোম কেয়ার বিজনেস না, হোম কেয়ার সার্ভিসের সাথে ইনভলভ। যেমন আমাদের আত্মীয় স্বজন বৃদ্ধা অনেকেই আছে হোম কেয়ারের সাথে, বাট হোম কেয়ার মাঝখানে এবার খুব শ্রিঙ্ক হয়ে গিয়েছিল এবং এখনও অনেকে আসছেন। সো হোয়াট ইজ দ্য লেটেস্ট অফ দি হোম কেয়ার সার্ভিস? এখন কি আগের মতোই আছে না এতে কোনো পরিবর্তন আসছে আপনার? তাহার ভাই, যদি আপনার নেক্সট সেগমেন্টে যাওয়ার আগে I want to make just one insert in my comment. Okay, one thing যেটা আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, আমাদের ইসলামোফোবিয়া যে রেটরিক যেটা আসতেছে, সেটা আসতেছে ফ্রম দ্য হাইয়েস্ট অফিস ইন দ্য ল্যান্ড। এই এনভায়রনমেন্টেও, despite this rhetoric coming from the White House and everybody else, and when Republicans and most of it, আমরা কিন্তু we were able to elect first Muslim mayor of New York. What does it tell us? It tells us the majority of the people of this country are good. মুসলমানের ভোটে কিন্তু রানা আমদানি শুধু পাশ হয় না এখানে, ওনারা মুসলমান ছাড়া যারা আছেন ওনাদের ভোটেই কিন্তু, মেজরিটি ভোটেই কিন্তু, ইনক্লুডিং জিউস পিপল, আমরা ফার্স্ট মুসলমানকে ইলেক্ট করতে পারছি। এই অফারিং যেটা আছে, এই যে তাদের যে আমাদের প্রতি বা তারা যে ভালো সাইড যেটা আছে, তারা দে ওপেন টু এভরিবডি, এই ওপেননেসকে আমরা কাজে লাগাইতে হবে। উই নিড টু রিচ আউট টু দোজ পিপল, কারণ আমাদের উই হ্যাভ ডেফিনেটলি লং ওয়ে টু গো, কিন্তু আমাদের ওপেনিংটা ভেরি ইজি, কারণ ওই লোকগুলা কিন্তু তারা ভেরি ওপেন, তারা আমাদেরকে এখনও সুযোগ দিতে রাজি আছে, তারা আমাদেরকে অ্যাকোমোডেট করতে রাজি আছে। সো আমি ওই আমাদের নাসার ভাই সাহেব যেটা বললেন, it is so important, আমাদেরকে ন্যারেটিভ চেঞ্জ করতে হবে, তাদের সাথে এনগেজমেন্ট থাকতে হবে পলিটিক্যালি অ্যান্ড আদারওয়াইজ। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো কমিউনিটি লেভেলে, স্কুল বোর্ডে যান, কমিউনিটি বোর্ডে যান, মেক শিওর দ্যাট আওয়ার প্রেজেন্স আর দেয়ার। তাদের কোনো প্রোগ্রামে হয়তো যখন সুযোগ হয় আমরা সবাই যাওয়া উচিত। আমরা জাস্ট ওয়ান্টেড টু অ্যাড এই যে আমরা ডিসপাইট অল দিস রেটরিক, এই দেশের মানুষ কিন্তু এখনো ভালো মানুষ। জি, থ্যাংক ইউ সৈয়দ আলমিন রাসেল। এখন আপনার কাছে যাই, আপনি অন্য প্রসঙ্গে যাওয়ার আগে আমি কি একটা লাস্ট কমেন্ট করতে পারি? জি, আধা মিনিট, 30 সেকেন্ড। জি, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আমাদের আজিজ ভাই যেটা বললেন, অন্য ভাইরা যেটা কমিউনিটি অফিসার, সেটা আমাদের মসজিদগুলোর ইমিডিয়েটলি উচিত আমাদের ড্রিল করা, অন্য কমিউনিটির সাথে যোগাযোগ করার আগে আমাদের নিজের প্রোকেশন প্রত্যেক মসজিদে যেন নিজেরা গ্রহণ করে। আর ওই ক্লিনিং এর ব্যাপারটা যেটা আজিজ ভাই বললেন, ওটা কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। বিশেষ করে আমাদের বাঙালি অধ্যুষিত আপনি মসজিদগুলিতে, এলাকা অধ্যুষিত মসজিদগুলিতে গিয়ে দেখবেন ওই চারপাশের অবস্থাটা খুবই করুণীয়।
তো আমি উদাত্ত আহ্বান জানাবো যারা এই প্রোগ্রাম দেখতেছেন, আপনারা প্রত্যেক মসজিদে যারা যদি মুসল্লি কমিটির কেউ না থেকে থাকেন, যদি কোনো মুসল্লি থাকেন, প্লিজ ইমিডিয়েটলি আপনার মসজিদের অবস্থাটা যে কিভাবে উন্নতি করা যায় এই আলোচনা থেকে আপনারা ইমিডিয়েটলি আপডেট করবেন। আর ওই আমরা অফিসিয়ালদের মাধ্যমে ড্রিল করে ট্রেন হওয়ার আগ পর্যন্ত নিজেরা যেন নিজেদের সিকিউরিটির জন্য নিজেরা ব্যবস্থা গ্রহণ করি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সো বিশেষ করে রাসেল ভাই, আমার মনে হয় যে ওই যে মসজিদের সিন্নি, সিলেটি ভাষায় সিন্নি বলে, আর অন্য ভাষায় বলে তোবারক। সো অন্য ভাষা যেটা কোনটা, অন্য ভাষা কোনটা, মানে বাংলা ভাষা তাবাররুক বলে বোধহয়। সো এইটা খাওয়ার পরে এই যে আপনারা সিলেটিরা বলেন ফতা খাওয়াইতা, রাইট? এগুলো রাস্তায় না বের, আর সিগারেট মসজিদের সামনে দাঁড়িয়ে খেয়ে মসজিদের সিগারেটের বাট সামনে ফেলা, এই বিষয়গুলো সাংঘাতিক আপত্তিকর। পান খেয়ে পানের ইটা নোংরা করা, পানের পিক, ওইটা খুবই খারাপ। জি, থ্যাংক ইউ। আমি যে এয়ারপোর্টে দেখি পায়জামার ভিতরে হাত দিয়ে একজন হাঁটতেছে। আমি বললাম, ভাই কি করুন আপনার, মানে উনি নাকি ওনার মানে ধর্ম পালন করতেছে পায়জামার ভিতরে। দুনিয়ার মানুষ চাই আছে এই লোক, মানে আপনি আজিজ সাহেব ধর্মের কোন জায়গায় এই পায়জামার ভিতরে হাত লাগাইয়া উনি দেখি আমি কই এই লোক পাগল হয়েছে নাকি, বাংলা ভাষায় তার মাঝে আরেকজনের সাথে ফোন লাগিয়ে কথা বলতেছে। তো আমি ওই পায়জামা থেকে হাত বাইর করেন আপনি, পরে আমার আরেকজন দৌড় নিয়ে আসছে। তো এইগুলা এখন আমাদের বললে, এটা আদিল সাহেব যেভাবে বললেন এইভাবে বললে লোকজন যেভাবে শুনবে, আমি মনে করি এগুলা থেকে দ্রুত আরেকজনের দোষারোপ করার আগে আমাদের করণীয় কাজগুলা ঠিক করেন, মানুষের কাছে ভাবমূর্তি উদ্ধার করেন। ইটস এ ভেরি আগলি সেন্স। ডাবল পার্কিং করে আপনি নামাজে যাইবেন, আপনি বাইরে এই ইহুদি নাসারার গালাগালি করবেন, এইগুলা বিদ্বেষের কথা তো এই আজিজ বিয়ারা বলেন না, ধর্মের কোথাও বলা হয় নাই। আমরা আমাদের বুকটা আগে ওপেন করতে হবে মানুষের কাছে। এনিওয়ে, আমি কথা দীর্ঘায়িত করতেছি না। আমার হঠাৎ করে ওই হাত ঢুকায় হাঁটার এক ঘটনা মনে পড়ছে। একটু বসে আপনি, আমরা ট্রাম্প সম্পর্কে আলোচনায় আসতেছি একটু পরে। তো 40 কদম দিতে হয়। আমরা প্রফেসর গোলাম মাহবুব সাহেব আজকে আলোচনা করবেন। আমরা ইয়েতে চলে যাই একটু, আমরা আলামিন রাসেল ভাই একটু আলোচনা শুনতেছি। আলামিন রাসেল, যাই আপনার কাছে। জি, থ্যাংক ইউ। না, কোন প্রশ্ন করছেন না সেটাই তো আমি ভুলে গেছি। প্রশ্ন হলো যে হোয়াট ইজ দ্য লেটেস্ট অফ দি হোম কেয়ার এখন কোন অবস্থায় আছে আমরা জানি না, বিকজ অনেক নতুন আত্মীয় স্বজন, অনেকের বৃদ্ধ বাবা মা আসছেন, কিন্তু তারা নিজেরাও জানেন না যে হোম কেয়ার সার্ভিস কি আগের মতো আছে না এর মধ্যে কোনো চেঞ্জ আসছে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে তাই ভাই, যে হোম কেয়ার আসলে তেমন কোনো পরিবর্তন নাই। যে পরিবর্তনটা আমরা গত বছরের এপ্রিলের 1 তারিখ থেকে দেখছি সেটাই আছে, যে আমরা জানি যে দুভাবে হোম কেয়ারটা চলছে আমাদের কমিউনিটিতে বা গভর্নমেন্ট সিস্টেমের সঙ্গে। বেসিক্যালি 3 ভাবে চলে, বাট দুটো সিস্টেম আমাদের এখানে খুব প্রচলিত। একটা হলো যে সিডিপ্যাপ, আর একটা হলো পিসিএ। তো সিডিপ্যাপের যে এলিজিবিলিটির যে ক্রাইটেরিয়া যেগুলো ছিল সেভাবেই আছে, কিন্তু গভর্নমেন্টের ইদানিং মেডিকেইডের যে কিছু ধরা নিয়ম আছে সেখানে তারা আটকে যাচ্ছে। তো একটা নিয়ম কানুন এলিজিবিলিটি নিয়ে আমি কথা বলি না, যেহেতু সময় আপনার খুবই কম। আমি 2-1টা বিষয় নিয়ে বলি। সেটা হলো যে হ্যাঁ, যারা একদম নতুন যারা আসছেন তাদের কিন্তু কোড থাকে এখন, একটা H78 কোড অথবা কোড, সেই কোড দুটো থাকে। সেটা পিসিএ সার্ভিস যান অথবা সিডিপ্যাপে যেতে চান, এই কোডটাকে রিমুভ করতে হয়। এবং এই কোডটা রিমুভ করতে গেলে কিন্তু একটা সময় লাগে, যেটা আপনার মার্কেট প্লেস সেখান থেকে আপনার কোডটা রিমুভের জন্য এবং এই কোডটা রিমুভ করতে গেলে এখন 3 মাস সময় লেগে যাচ্ছে, বা আরো কখনো আরো বেশি। এটা একটা ব্যারিয়ার আছে। আর এছাড়া এলিজিবিলিটির যে ক্রাইটেরিয়া সেটা একই আছে। আর আরেকটা ইনফরমেশন সেটা হলো যে আপনার আমাদের মধ্যে একটা ধারণা, অনেকেই কোশ্চেন করেন আমাকে, অনেকে মেসেজ পাঠান যে আমি বাইরে থাকি তাহলে কেয়ার পাবো কিনা। আপনি পাবেন যদি ওই স্টেটে হোম কেয়ার সিস্টেমটা থাকে, কিন্তু সেখানে হয় কি যে সিডিপ্যাপ এবং আপনার পিসিএ একসঙ্গে মার্জ করে একটা প্রোগ্রামে দাঁড়াবে। তো অনেকেই কোশ্চেন করে, আমি যদি আমার বাবার জন্য কাজ করতে চাই সেক্ষেত্রে আমি করতে পারবো কিনা। হ্যাঁ, করতে পারবেন। যেটা করতে হবে সেটা হলো, যখন আপনাকে অ্যাসেসমেন্টের জন্য আসবে তখন আপনাকে ওই রিকোয়েস্টটা করতে হবে যে আমি আমার ফ্যামিলি মেম্বার হিসাবে আমার বাবা, যদি আপনি ডিক্লেয়ার করেন ওই বিষয়টা,
আরো কিছু কোশ্চেনিয়ার আসবে, সেগুলোকে আপনারা করতে পারেন। তো অন্য অন্য স্টেটে, নিউ ইয়র্কের বাইরেও বেশ কিছু স্টেটে হোম কেয়ার সিস্টেমটা চালু আছে। 3 নম্বর মেসেজ যেটা, সেটা হচ্ছে আপনার আমাদের অনেকে জানেন না যে বাচ্চাদের জন্য, হ্যাঁ, সেটা যে বয়সী হোক না কেন, আপনার 5 বছর হোক, 18, তো সেক্ষেত্রে এটা হলো যে রেফারেল পাঠান ডিএস, অথবা আপনি যদি ইন্স্যুরেন্সে কল করেন তাহলে তারা এই প্রসেস শুরু করে দিবে। যদি 18 বছর হয় তাহলে বাবা মা কাজ করতে দেখাতে পারবেন, যদি 18 বছরের উপরে হয় তাহলে বাবা মা এতটুকুই হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ রাসেল ভাই। অনেকদিন থেকে আপডেট পাচ্ছিলাম না, আমরা নিজেরাও বুঝতেছিলাম না ওয়ার উই আর। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রফেসর গোলাম এম মাতবর, আপনার কাছে যাচ্ছি। দর্শক, আগে যেটা বলছিলাম আপনাদেরকে, প্রফেসর গোলাম এম মাতবর, তিনি হচ্ছেন ডিন অফ স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক অ্যাট মনমথ ইউনিভার্সিটি, নিউ জার্সি। আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা। আপনি জানেন যে আমাদের মহান প্রেসিডেন্ট, যাকে মহান কোট আনকোট, কেউ কেউ মহান বলে অভিহিত করেন, তিনি যুদ্ধে জড়িয়েছেন ইরানের সাথে, এবং এখন কিন্তু যুদ্ধ নিজে নিজেই জড়িয়েছেন, নিজে নিজেই আবার বন্ধও করেছেন কিছুটা, আবার এখন বিপদে পড়েছেন তিনি, যে তার যে কংগ্রেসে তিনি মেজরিটি। কার কথা শুনতে পাচ্ছি আমরা? আমার মনে হয় ইব্রাহিম ভাই আপনার সাউন্ড করে মিউট করেন। আমার মনে হয় যে উনি নিজে নিজেই যুদ্ধে জড়িয়েছেন, নিজে নিজেই আপনার এগিয়েছেন, নিজের সিদ্ধান্ত নিয়েছেন। এখন নিজের পার্টির যে কংগ্রেসে আপনার মেজরিটি, সেই কংগ্রেসের 2 হাউসই তিনি মারাত্মক অপমানিত হয়েছেন বলা যায়। যে কংগ্রেস আজকে হাউস আপনার এর বিরুদ্ধে পাশ করেছে বুট যুদ্ধ বন্ধের ব্যাপারে, এর আগে সিনেটেও পাশ হয়েছে। সো এখন উনি কি করবেন? উনি তো এখন হাত মানে ডানাভাঙ্গা কবুতরের মতো আপনারা ছাড়া তার কি উপায় আছে আমি জানি না। হোয়াট ডু ইউ থিঙ্ক? ধন্যবাদ। আসলে প্রেসিডেন্ট ট্রাম্প, এটা তো আসলে হি ইজ এ কাইন্ড অফ আনপ্রেডিক্টেবল লিডার, আমরা প্রথম থেকে যেটা দেখছি আর কি। একটু জোরে বলেন মাতবর ভাই। হ্যাঁ জি, একটু জোরে কথা বলবেন, তাই শুনতে পাচ্ছি আমরা। জি হ্যাঁ, তাকে প্রেডিক্ট করা একটু খুব ডিফিকাল্ট, এবং আমরা সবসময় তা দেখছি, এবং আজকে যেটা বলি কালকে সেটা, এবং এটা আসলে কোনোভাবে কিন্তু আসলে আমরা ক্রেডিবিলিটিটা পাই না। হ্যাঁ, আপনি মহান নেতা যেটা বলছেন, ইউনাইটেড কোট আনকোট, এখানে আছে কিছু লোক আছে যারা মহান মহান বলে না, সেটার জন্য না, কিন্তু আপনি ওইটা যেভাবে কোট আনকোট করেন, ইউএস প্রেসিডেন্ট, এটা স্বাভাবিকভাবে এটা মহান নায়ক বা মহান প্রেসিডেন্ট সবাই বলে আর কি, কারণ ইটস এ মাইটি নেশন। তো সেটা বড় কথা না, মহান প্রেসিডেন্ট সবাই বলে, এটা আপনার সাথে আমি দ্বিমত করি। প্রেসিডেন্ট ট্রাম্প, মিস্টার ট্রাম্প এরকম বলে, বাট মহান শব্দ মহান অনেকে বলে। বাংলাদেশ করি না আপনার। আচ্ছা, বাংলাদেশে আপনি দেখবেন ঐতিহাসিক কথাগুলো বলে, মহান কথাগুলো বলে, এটা কাইন্ড অফ আমার মনে হয় ওই একই রেটরিক থেকে আসছে আর কি। তো আসলে যেটা দেখুন, এই ওনার যেটা অ্যাডভান্টেজ ছিল, দ্য লিডারশিপ অফ ডেমোক্রেটিক পার্টি, লিডারশিপ অফ ডেমোক্রেটিক পার্টি সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে এই যুদ্ধের ব্যাপারে, বিশেষ করে আমরা জানি এই যুদ্ধ শুধু যে আমাদের যে ভাই বোনরা যে মারা যাচ্ছে সেটা বড় কথা না, যে যুদ্ধ যারা করছে, ইকোনমি ধস নামছে, আন্তর্জাতিকভাবে আমরা কিন্তু আইসোলেটেড হচ্ছি। তো আমি লিডারশিপ যেটা বলছি ডেমোক্রেটিক পার্টির, এখান থেকে ছাক সুমার হচ্ছে আপনার সেনেটের মাইনরিটি লিডার জেফরি হাকিম, তো আমরা জানি যে হাউসের লিডার আর কি, মাইনরিটি লিডার। তো এই দুজনের রোলটার জন্যই কিন্তু অ্যাডভান্টেজটা পেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আপনি যুদ্ধের সময় দেখেন কোনো ধরনের করিয়া নাই, এটা আমরা জানি কেন হচ্ছে। সাক সুমার ইজ দ্য মেইন রিজন অ্যাকচুয়ালি ডেমোক্রেটিক পার্টির ক্ষেত্রে আর কি, কারণ তারা দে আর অন বেস্টেড ইন্টারেস্ট, তারা আমার মনে হয় না ইউনাইটেড স্টেটস ইন্টারেস্টটা দেখছে আর কি। এইটা একটা অ্যাডভান্টেজ কিন্তু উনি পেয়েছেন। আমার কাছে আরেকটা যেটা মনে হয়, আই মাইট বি রং অর রাইট, আই ডু নট নো, somehow President Trump is in a trap by some group of people. Of course, এখানে নেতানিয়াহু, সেটা যাকে ভিকটিম করুক, এপস্টিন ফাইল হোক বা যেভাবে হোক না কেন, কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের টাইম টু টাইম আমি যদি রিড বিটুইন হিজ দ্য স্টেটমেন্ট অ্যান্ড রেটরিক, আমার কাছে কেমন যেন এই জিনিসটা মনে হয় আর কি, যে কারণ সেই কিন্তু প্রথম এক টার্মে সে কিন্তু কোনো যুদ্ধ করেন নাই, এবং এই যুদ্ধটা আমার কাছে সামহাউ হি ইজ ড্র্যাগ ইনটু এ ট্র্যাপ, এবং যার ফলে সে দেখুন একবার সামনে যায় একবার পিছনে আসে। এখনো কিন্তু সে সেভিং দ্য ফেস যেটা আমরা বলি আর কি, সে কিন্তু করতে পারে, এবং সেটা করেছে। এখন দেখেন, এখন যে সিজফায়ার অফিসিয়ালি আনঅফিসিয়ালি
ইফেক্টিভ ওর ইনইফেক্টিভ এখনো যেটা চলছে আর কি, এদিকে সিজফায়ার কথা বলে এদিকে আবার আপনার দেখা যাচ্ছে যে স্ট্রাইক করছে আর কি। তো এখন যেটা আসলে ইকোনমি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি তেলের দাম এবং সবকিছু লাইভলিহুড মানুষের দেখেন, স্বাভাবিকভাবে এই যে যারা কিন্তু আমাদের রিপ্রেজেন্টেটিভ আছে হাউস এবং সেনেটে, দে আর গেটিং দ্যাট মেসেজ। স্বাভাবিকভাবে কিন্তু এখন তারা দেখছে যে না, আমাদের তো আলটিমেটলি উই আর রেসপন্সিবল, উই আর অ্যাকাউন্টেবল টু আওয়ার কনস্টিটিউয়েন্ট। তো আপনি কারা কারা এখন দেখুন, আপনার যদি সেনেট দিয়ে শুরু করি, 47 ভোটে বোধ হয় এটা, যেটা আপনি দেখুন যে তার এগেনস্টে গেল র্যান্ড পল অফ কেন্টাকি, আর আমরা জানি বিশেষ করে লিসা মার্কোস্কি ফ্রম আলাস্কা, সুজান কলিন্স ফ্রম মেইন এবং বিল ক্যাসিডি যে হচ্ছে আমরা জানি লুজিয়ানার, এরা 4 জন কিন্তু জয়েন করে, বিশেষ করে এটা কিন্তু আমরা 50-তে যায়। এদিকে দেখুন আবার ডেমোক্রেটিক পার্টি থেকে আরেকজন বেস্টেড ইন্টারেস্ট পারসন, আমরা জানি যে সেনেটর জন ফেটারম্যান ফ্রম পেনসিলভেনিয়া, হি ওয়েন্ট এগেইনস্ট ডেমোক্রেটিক পার্টি। আমরা সেটাও জানি কেন যাচ্ছে, সেম কেস আমরা যেটা দেখি ডেমোক্রেটিক পার্টির লিডারশিপের কথা আমি বললাম সেনেটে, এক্স্যাক্টলি দ্য সেম রিজন। তো এখন যে হাউজে যেটা দেখুন, এটা কিন্তু আসলে বিরাট একটা আমি মনে করছি বিপর্যয় প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য, মহান বলেন বা আনমহান বলেন। আর একই ভাবে দেখুন আপনার বিশেষ করে হাউজে যে ডিফিটটা, যদিও তাদের খুব স্লিম মাইনরিটি ছিল, স্বাভাবিকভাবে কিন্তু একই রিজনে কিন্তু কনস্টিটিউয়েন্টের কাছে অ্যাকাউন্টেবিলিটির জন্যই স্বাভাবিকভাবে কিন্তু পিপলসে নো ওয়েট এ মিনিট, ইভেনচুয়ালি তারা জানে যে 2 বছর পরে বা মিড টার্ম যেটা আসছে বা নেক্সট যে ইলেকশন হবে, সেখানে কিন্তু আলটিমেটলি দে আর গোয়িং টু ফেস দিস, দে আর গোয়িং টু এনকাউন্টার অল দিস ইস্যুস। তো স্বাভাবিকভাবে এখন কয়েকজন কিন্তু কারেজিয়াস হতে, যে আমরা জানি ডিক চেনি মেয়ে লিড চেনি যেভাবে দাঁড়িয়েছিল, তার ক্যারিয়ারটাই তো শেষ হয়ে গেল। তো এখন কিন্তু আলটিমেটলি truth be told, this is what is happening. So আমার কাছে মনে হয় এটা is a big disaster for President Trump, particularly জানি যে কংগ্রেসের যে অ্যাপ্রুভাল ছাড়া is very difficult unilaterally to continue this war in the Middle East, এবং it's not going anywhere, সব দিক দিয়ে কিন্তু লুজিং। আপনি there is no way, আমরা যদি ইন্টারন্যাশনালি বলেন বা মিডল ইস্টে আপনি, এবং losing all the allies in the Middle East as well, other than NATO and European other countries, first nation, second nation, whatever. স্বাভাবিকভাবে আমার কাছে মনে হচ্ছে এটা it's a big blow for President Trump. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইব্রাহিম সাদিক খোকন। সো আপনার কাছে কালকে আপনি তো বলছেন যে আপনি প্রসঙ্গ চেঞ্জ, মানে আপনার কেবলা চেঞ্জ করেছেন, যে আপনি এখন ট্রাম্পকে পছন্দ করেন। এক সময় আমি কেবলা চেঞ্জ করি না, আমি প্রথমে আপনাকে ধন্যবাদ দেই যে আমাদের এই সুযোগটা দেওয়া লাগে। আমি এটাই বলতে চাই যে একজন পণ্ডিত লোক প্রফেসর গুলাম মাতবর, তার পিছনে দেখেন কত দেশের পতাকা, এত দেশ লেখাপড়া মানে বেড়ায় আসছেন। এই ওনাদের কথা আর এই সাধারণ উস্কাবাজ কথা মানুষের মধ্যে পার্থক্যটা দেখেন। একটা দ্য গ্রেট প্রেসিডেন্ট অফ দ্য গ্রেট কান্ট্রি, এটা আমেরিকার বেলায় সবসময় বলা হয়, দিস ইজ দ্য any student of political science, great president, great president, না the always right. So aske great president, এটা বলতে পারতো না, এটা আমি শেষ করি তাহলে স্যার, এটা জানলে আমাদের কোনো ক্ষতি নাই, আমাদের অনেক শুনেন, এটা সবসময় একাডেমিক্যালি বলা হয়, আপনি বলতে বাধ্য না। আপনি প্রেসিডেন্টকে প্রেসিডেন্টও বলার দরকার নাই, আমেরিকায় আপনাকে এই অধিকার দিছে, এই বেটা ট্রাম্প কই যাস, এটা কইয়াও আপনি কইতে পারেন। বাট দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ এন একাডেমিশিয়ান, the great president of this great country. আপনাকে প্রেসিডেন্ট বানাইছেন, এখন এখানেই আপনার এখানে বসে বহু লোক আলোচনা করে যে যারা এই লোকের প্রেসিডেন্ট বানাইছে তারা মূর্খ, অশিক্ষিত। এনিওয়ে, এরা কাদের অপমান করে জানেন? এদেশের আমেরিকার গ্রেট সংখ্যাগরিষ্ঠ মানুষকে। আজকে আপনি প্রেসিডেন্ট বানাইছে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, এর মধ্যে আপনাকে পাস দিয়া দেয় নাই। এই যুদ্ধে যাওয়ার জন্য ডেমোক্রেটিক পার্টির যে 2 জনের নাম বললেন প্রফেসর গুলাম মাতবর, তখন আমি আপনার চেহারার দিকে তাকাচ্ছিলাম। এটা আমি আর এখন পরের লাইনটা বলে আপনাকেও বিব্রত করতে চাই। তো এই সমস্ত কাণ্ড কারখানার দিকে যাওয়ার পরে আজকে এই নেশন আবার বার্তা দিচ্ছে প্রেসিডেন্ট কাছে, ই ক্যানট ডু দ্যাট, স্টপ হোয়ার ইউ আর। এই বার্তা যদি প্রেসিডেন্ট গ্রহণ করে ঘুরে দাঁড়াতে পারে, এই দেশের মানুষ গ্রহণ করবে, নাইলে জবাব দেবে। ভেরি সিম্পল। ধন্যবাদ, আমার কথা এখানেই শেষ। ধন্যবাদ আপনাকে বলছিলাম যে ঠিক আছে গ্রেট বলেন আপনি, আমার তো আপত্তি নেই, গ্রেট 100 বার আপনার, ইউ হ্যাভ এ রাইট টু সে গ্রেট, বাট আপনি হঠাৎ করে চেঞ্জ করলেন কেন আপনার পলিসি? মানে কালকে বলেন যে আপনি ট্রাম্পের বিরুদ্ধে,
আমি কোনো ট্রাম্পের না, আমি কোনো ব্যক্তির পক্ষেও না বিপক্ষেও না, আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে নেগেটিভটা আছে সেখানে আপনার এখানে উপস্থাপন করি। আপনি কি ডেমোক্রেটের লোক? না, আমি মনে করি আপনি ডেমোক্রেটদের ভাষ্যটা উপস্থাপন করেন। আপনি একজন স্বাধীন বিবেকবান মানুষ। এখানে আপনার এই টেলিভিশনে শুধুমাত্র এক পক্ষের কথা শুনে এখানে কিছু হুক্কা হওয়া লোক আছে, ওনারা একই জিনিস নিউ ইয়র্ক টাইমস পড়ে আসলো, আমেরিকায় অশিক্ষিত লোক ডোনাল্ড ট্রাম্পে বুট বানাইছে, প্রেসিডেন্ট বানাইছে, এইসব কথাবার্তা আজকে ওই 10 বছর থেকে আমরা একই কথা শুনতেছি। এর বাইরে যে একটা আমেরিকার মানুষ এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কি ভাবতেছে, আসেন সাদা মানুষের কাছে বসে কথা বলেন। এই বক্তব্যটা যদি আমরা না জানি, তাইলে আমরা এই যে সমাজে বসবাস করি, এই সমাজের আশেপাশের মানুষগুলো কি ভাবতেছে, এইটা যদি আমরা ঠিক মতো না জানি, তাইলে আমাদের এই বসবাস করার কোনো অর্থ নেই। আমি সেই দিকটা বিবেচনা করে তাদের ভাষ্যটা উপস্থাপন করি। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, তাদের ভাষ্যটা এটাই। আমি যখন যেটা বলি, আমি বলার চেষ্টা করি, হয়তো পুরোটা বলতে পারি না, আমি দাবি করতেছি না। তার মানে এটা নয় যে আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনার মাথায় ব্যথা করলে আমারও মাথা ব্যথা হয়। না, মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে হয়। একজন সাংবাদিক আপনিও কারো সাপোর্টার হইতে পারেন না। জি, আমি সাপোর্ট করি না, আমি তো স্বাধীন, এই জন্য আপনার প্রতি আমার প্রিয় হয় মাঝে মধ্যে। এই জন্য আমিও যখন স্বাধীনভাবে যখন একটা পক্ষের বক্তব্য উপস্থাপন করি, তখন শুধু আপনার না, ওকে, ঠিক আছে, ওয়েল সেড। এখন প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব কি করবেন? এই যে ওনার হাউস ওনার বিরুদ্ধে, ওনার সিনেট, ওয়েট লেট মি ফিনিশ দ্য কোয়েশ্চেন, ওনার সিনেট ওনার বিরুদ্ধে, হাউস ওনার বিরুদ্ধে, এখন এককভাবে উনি কি করবেন? উনি টাকা পাবেন, $2 বিলিয়ন যে পার উইক খরচ হয়, এটা পাবেন কই? এটা তো হাউস যদি অ্যাপ্রুভ না করে তাহলে টাকা তো পাবেন না। মেসেজ ইজ লাউড এন্ড ক্লিয়ার যে আমরা যুদ্ধে গেছে, আমরা যুদ্ধ পছন্দ করি না, স্টপ রাইট দেয়ার, ইউ হ্যাভ টু ফাইন্ড আ নিউ স্ট্র্যাটেজি টু কাম ব্যাক ফ্রম দেয়ার। এটা তো রাজনীতির নিয়ম। এটা একটা গ্রেট লিডার কি পদক্ষেপ নেবেন, তার এই পদক্ষেপের মধ্যে দিয়েই তার মহত্ব প্রকাশ পাবে অথবা তার ব্যর্থতা প্রকাশ পাবে। থ্যাংক ইউ সো মাচ। অপেক্ষা করি। থ্যাংক ইউ। ঘুম থেকে উঠেই এই ডোনাল্ড ট্রাম্প কি করলো না করলো, খারাপ করলো, ওকে, সো আপনার আবার দিয়ে আবার ওয়েট করি। সো আপনি জানেন আইফোন না, সরি, যে এই যে আপনার ফোন আসছে ট্রাম্প ফোন, এটা জানেন তো আপনি, রাইট? তো ট্রাম্প এটা ব্যবসা, তার ছেলে, এটাই আমরা খুঁজাখুঁজি করি। ট্রাম্পের প্রেসিডেন্ট এই তো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করতে নাকি, আর এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কইছে নাকি যে আপনি তাহলে আমাদের সব নাগরিকরা ট্রাম্প ফোন কিনতে হবে। এটা তার নামে ট্রাম্প হোটেল আছে, তার টায়ার আছে, তার ছেলেরা ট্রাম্পের ব্যবসা, তার আমি তো প্রশ্ন করতে পারলাম না, আপনি তো আগেই খেপে গেছেন। আমি বলছি ট্রাম্প ফোন জানি এটা, হ্যাঁ জি, ট্রাম্প ফোন বানানো হয়েছে মেড ইন চায়না, এবং উনি উনার পুরো ক্যাম্পেইন ছিল মাগা, মেড আমেরিকা গ্রেট এগেইন, রাইট? এবং সবকিছু আমরা আমেরিকা, বাইরের কাউকে কিছু দেবো না, আমরা আমেরিকায় প্রডিউস না করে উনার ফোন মেড ইন চায়না কেন? হোয়াই? উনার তো ফোন নাই, উনার ব্যবসায়ী লোকজন বলতে পারবে, উনার এটা ব্যবসা, এটার সাথে রাষ্ট্র পরিচালনা কোনো সম্পর্ক নাই। তো এটা কি আপনি মনে করেন যে এটা হিপোক্রেসি? আমি চায়নার জিনিস কিনবো কেন? আপনি কি এটা হিপোক্রেসি মনে করেন? আপনি অবশ্যই হিপোক্রেসি, মানে এই দেশের ফ্ল্যাগ উড়াইবেন আর আপনি বলবেন এভরিথিং ইজ মেড ইন আমেরিকা, আর এই ফ্ল্যাগটা চায়না থেকে আসবে, এটা কি হিপোক্রেসি না? অলরাইট, ওকে, থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ। উই লাভ আওয়ার কান্ট্রি। জানতে চাচ্ছিলাম প্রফেসর গোলাম আকবর, সো ট্রাম্প ফোন আসছে বাজারে, এবং এটা অ্যান্ড্রয়েড ফোন, এবং এটা উনি দেখেন সারা জীবন ফাইট করলেন, এবং নির্বাচনের প্রতিশ্রুতি ছিল ওনার যে মাগা আমেরিকা, সেটা হচ্ছে যে মেক আমেরিকা গ্রেট এগেইন, যে আমরা আমাদের পায়ে দাঁড়াবো আর বাইরের লোকদেরকে আমরা কোনো কিছু দেবো না। কিন্তু ওনার ফোনটাই প্রস্তুত হয়ে আসছে চায়না থেকে। আসলে দেখুন, এটা এই যে বিজনেসম্যান, এই যে আপনাকে এটা বুঝতে হবে যে সে যদি এটা মনে করে কস্ট ইফেক্টিভ মেকিং দ্যাট ইন চায়না, I don't see there is any problem. It's not going to be against the MAGA. Make America great again, তার মানে এই নয় যে আপনি কোনো বিজনেস বাইরে করতে পারবেন না। আর একটা কথা আমি একটু এখানে বলবো, যেটা ইব্রাহিম ভাইকে আপনি বলতেছিলেন যে আনএডুকেটেড পিপল ভোট দিয়ে তাকে ইলেক্টেড করছে, দ্যাটস নট ট্রু। হাইলি এডুকেটেড পিপল ভোট কিন্তু আর বেশি দিয়েছে, সেটা সুপ্রিমেসির জন্য হোক, যেটা হোক। 38% যেটা বেস বলে, সেখানে একটু লেস এডুকেটেড আছে, কিন্তু তার মানে এই নয় যে সে এডুকেটেড মানুষের ভোট পায় নাই। এনবিসিতে একবার প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বলেছিলেন যে আমাদের রিপাবলিকান পার্টি যারা করে এদের মধ্যে
পড়াশোনা জানা, এরা নিজেরা বুঝে কম, দিয়ে দেয় পার্টি করে, দ্যাটস ফাইন। এটা উনি নিজেই বলেছেন এনবিসিতে। পলিটিক্যালি সে অনেক সময় অনেক কিছুই বলে, ওই যে বললাম যে প্রেডিক্ট করা যায় না, এক এক সময় এক একটা বলে আর কি, কিন্তু আমার কাছে যেটা মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলছেন, আর আপনার আশেপাশে বসে যারা বিভিন্ন গবেষণা করে, এই যে লেখাপড়া কম করা লোক রিপাবলিকান পার্টি করে, এটা বলার মধ্যে ডিফারেন্সটা আছে। এটা হচ্ছে একটা দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে অপমান করা। আই ফিল শেম যে সমস্ত লোকের পাশে বসে কথা বলি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রফেসর মাতবর। এই শিক্ষিত লোকের শুনে, শিক্ষিত লেখাপড়া যারা প্রফেসর অধ্যাপক, যারা এই হাজার হাজার মানুষের জীবন নষ্ট, নানা জীবন গড়ার কারিগর তারা, তো এই মানুষগুলোর কথা শুনলেও আরাম লাগে। বলেন। এই যে উনি কিন্তু উনি চৌধুরী সাহেব কয়েকদিন আগে বলেছেন যে এই যে শিক্ষক যারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির শিক্ষক, উনারাই এই আপনার উদারপন্থী, সকলে যে প্রগ্রেসিভ উদারপন্থী এবং ট্রাম্প বিরোধী লোক, মানে গড়ের মধ্যে বানাচ্ছে, এরা মগজকে পরিষ্কার করে দিচ্ছে, উনি নিজেই বলেছেন। এটা আসলে উনি নয়, এটা কিন্তু এখানে অনেকেই বলেছেন, শুধু আপনি ব্রেন চৌধুরীকে এটার জন্য দোষ দিয়েন না। এই দেশে কিন্তু অনেকেই বলেছেন যে আমরা লিবারেল আর্টসের লোক যারা আছি তারাই, এবং আমাদের এগেনস্টে কিন্তু অনেক ধরনের স্পাইগিরি অনেক কিছুই করেছে। সুতরাং নট জাস্ট 1%। কিন্তু আমি যেটা বলবো, প্রেসিডেন্ট ট্রাম্পের কিন্তু একটা জিনিস নিয়েই, কিন্তু একটা ইস্যু নিয়েই কিন্তু আমার মনে হয় করাটা একটু একটা ইনজাস্টিস আর কি। হি হ্যাজ ডান লট অফ গুড থিংস, আনডাউটেডলি, আপনার এটা বুঝতে হবে। কিন্তু যেই জিনিসটা সে সবচেয়ে বেশি খারাপ করেছে, এই মিডল ইস্ট ওয়ারে যে ড্র্যাগ করে, আপনি দেখুন এখন ইয়াং জেনারেশন ক্ষেত্রে দেখবেন যে আপনার বেশ করে ইসরায়েল সম্পর্কে তাদের এখন কিন্তু সেন্টিমেন্টটা কিন্তু টোটালি অপোজিটে চলে যাচ্ছে। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ আওয়ার ইকোনমি ম্যাটার্স। We cannot just, sacrifice or give away everything, resources, intelligence, military equipments, just doing like all this kind of atrocities in the Middle East and also elsewhere. এইগুলো নিয়ে কিন্তু এখন ইয়াং জেনারেশন, আমি যেহেতু ইয়াং জেনারেশন নিয়ে কাজ করি, ইয়াঙ্গার জেনারেশন অ্যাকচুয়ালি লুকিং বিয়ন্ড actually what is that within the box frame যেটা আমরা করি আর কি, এখন they are actually looking for different way. তো আমার কাছে কেমন যেন হচ্ছে এটা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটা বিরাট অ্যাডভান্টেজ। লোক, ওই যে বললাম তাকে ড্র্যাগ যারা করেছে, আমার both houses went against me, and this is the time he can be even more popular if he stand on his own principle. This is the strategy for him. That's my suggestion for him actually. He should stand on his feet and he can actually present it. Look, I cannot do this, because of this, because my whole party is going against me. Midterm is going to be disaster if this continues like this. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ প্রফেসর গোলাম মাতবর, থ্যাংক ইউ ইব্রাহিম সিদ্দিক খোকন। এখন মনে হচ্ছে ট্রাম্পের পক্ষে আমাকেই কথা বলতে হবে, কারণ ট্রাম্পের পক্ষে আমার কথা বলার লোক আর আপনি বলবেন কেন? আপনি যেটা ভালো সেটা বলবেন, যেটা খারাপ সেটা খারাপ। আমার কাছে মনে হয় না একজন তো এখন তো আগে তো উনি ছিলেন মোটামুটি, এখন কালকে থেকে উনি মত চেঞ্জ করে ফেলেছেন। সো এখন আমাদের কাউকে আমি একটু বেকায়দা ফেলাইলাম, একটু বেকায়দা ফেলাইলাম, মানে ট্রাম্পের ভাই সেটা দেওয়ার লোক নাই হাতে। বাংলা একটা কথা আছে, একে একে নিবিছে ডিউটি, এরকম মনে হচ্ছে। অনেক ধন্যবাদ, ভেরি একাডেমিক, অত্যন্ত সুন্দর করে বলেছেন, আমার মনটা জুড়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ প্রফেসর গোলাম মাতবর, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, থ্যাংক ইউ জনাব আমিন মেহেদি, থ্যাংক ইউ সৈয়দ আলামিন রাসেল, অ্যান্ড ধন্যবাদ জনাব আব্দুল আজিজ ভুইয়া। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ। আপনার পরিবারের স্বাস্থ্যসেবা এবার একেবারে হাতের নাগালে। লং আইল্যান্ডের ডিয়ার পার্কে আলম মেডিকেল।